সালাম আলাইকুম। আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, এমবিবিএস, এমএস ফেজে ইউরোলজি, বিএসসি নিমিউ, এফসিপিএস পার্ট 1 ইউরোলজি। তো আজকে এসবিএ পাল সার্জারি দ্য গেম চেঞ্জার আজকের একটা স্পেশাল সেশন। আমাদের এই সেশনটার শিরোনাম আপনারা অবশ্য দেখতেছেন, ডিসকাশন, অ্যানালাইসিস, কম্পিটিশন। অর্থাৎ আমরা আজকে এসবিএ পাল সার্জারি যে বইটা আছে, এই বইটা আসলে আমাদের এফসিপিএস পরীক্ষার জন্য একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আপনারা যারা এফসিপিএস পরীক্ষা একবার দুইবার দিয়েছেন, আপনারা দেখবেন যে পরীক্ষায় 5-7টা প্রশ্ন হরহামেশাই ভুল হয়ে যায়। এসবিএ 5-7টা প্রশ্ন ভুল হয়ে গেলে মানে চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়, মানে 50টার হিসেবে আমি ধরতেছি। তো প্রশ্নগুলো এমন যে ভুল হওয়া হয়তোবা উচিত না, বা ভুল করা উচিত না, তারপরও ভুল হয়ে যায়। বা আমাদের একটা গ্যাপ থাকে, প্রশ্নটা কোথা থেকে আসতেছে আমাদের জানা থাকে না, বা প্যাটার্নটা কি রকম, অথবা এই প্রশ্নটা কি আদৌ এর আগে আসছিল, বা আসলে সেটা কোথায় আছে। এমনও দেখা গেছে পরীক্ষা 2-3 বার দেয়া হয়েছে, কিন্তু এসবিএ পাল বইটার নাম কেউ শোনেনি। আমাদের একটা টার্গেট যে আমরা এই সেশনের মাধ্যমে আমাদের যে স্টুডেন্ট গুলো যারা পরীক্ষা দিবে বা দিচ্ছে, তাদেরকে আমরা এসবিএ পাল বইটা সম্পর্কে একটু জানাবো। যে আমাদের বিসিপিএস এ যে প্রশ্নগুলো হয়, হুবহু যে সব প্রশ্ন বিসিপিএস এ, সেটা আমরা বলবো না, বা সেটা বলা উচিতও হবে না, বা সেটা বললে মিথ্যা হবে। কিন্তু এফসিপিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, বা এফসিপিএস পরীক্ষার যে প্রশ্নগুলো ভবিষ্যতে আসবে, যে আঙ্গিকে যে প্যাটার্নে প্রশ্নগুলো আসবে, আমরা সেই আঙ্গিকে সেই প্যাটার্নে এসবিএ পাল বইটা আমরা সাজাইছি। এখানে আপনারা যদি কেউ থ্রোলি, কেউ ভালোভাবে অধ্যয়ন করেন, তার শীট যদি একটু ভালো পড়াশোনা থাকে, তাহলে আমরা আশা করি যে তার পরীক্ষায় অ্যাটলিস্ট কনফিউশন বেশি একটা থাকবে না, যে আমি এ দাগাবো না বি দাগাবো। বা এরকমও হবে না যে এই প্রশ্নটা সম্পর্কে আপনি কখনো শোনেননি বা অধ্যয়ন করেননি। বা এরকমও হবে না যে আপনার একটা টপিকস পড়া আছে, কিন্তু টপিকসের প্রশ্ন কিভাবে আসে এইটা না জানার কারণে আপনি প্রশ্নটা ভুল করলেন। এই ব্যাপারগুলো আর পরীক্ষা সেন্টারে হবে না, বা আপনি পরীক্ষা সেন্টারে কারোর সাথে আলোচনা করারও আর আপনার দরকার হবে না। সুতরাং আমাদের কথা হচ্ছে যে এফসিপিএস পরীক্ষার জন্য বেশি কিছু আপনাদের লাগবে না। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে শীট, জেনেসিসের শীট বা যে কোনো কোচিং এর শীট, যেগুলো পরীক্ষার জন্য মানে ডিজাইন করা, এবং বেইলি ল্যাব লাগবে, এবং এসবিএ পাল লাগবে। এই 3টা রিকোয়ারমেন্ট ইকুইপমেন্ট যদি আপনার সাথে থাকে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেন, পড়াশোনা করেন, জেনেসিসের সাথে বিশেষ করে পরীক্ষা দেয়া বা সলভ ক্লাস করার ব্যাপারগুলোতে আপনার ভালোভাবে অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, তাহলে আমরা এ পর্যন্ত দেখি নাই যে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, সলভ ক্লাস করেছে, প্রশ্ন সলভ করেছে, এসবিএ বই পড়েছে, জেনেসিসের শীট গুলো মোটামুটি পড়া হয়ে গেছে, তার পরীক্ষা খারাপ হয়েছে বা খুব খারাপ হয়েছে, আমরা এরকম দেখি নাই। তো আমাদের আজকে টার্গেট হচ্ছে যে আমরা আজকে প্রশ্নগুলো কিভাবে আসে, আমরা জাস্ট এখানে দামি কিছু কোশ্চেন রাখছি, এগুলোই যে আসবে সেটা না। এই আঙ্গিকে প্রশ্নগুলো আসে এবং কিভাবে আসে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আর একটা বিষয় আপনারা সবাই জানেন যে আমাদের সেশনের পরবর্তীতে আমাদের একটা এসবিএ পরীক্ষা হয়, 10 মার্কের, 10 মিনিটের মধ্যে দিতে হয়। এই পরীক্ষায় আমরা যে প্রশ্নগুলো রাখি তা সেশনের আলোচনার মধ্যে থাকবে। অর্থাৎ কেউ যদি খুব ভালোভাবে আমাদের সেশনটা শোনেন বা বুঝতে পারেন, তাহলে আপনারা আশা করি যে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। আমাদের আজকের টপিকস হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি, জিআইটি ফিজিওলজি, ব্লাড ফিজিওলজি। এক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ব্লাড, জিআইটি এবং এন্ডোক্রাইন ফিজিওলজির যে মানে পরীক্ষায় নাম্বার আসে, এখান থেকে একটা মেজর নাম্বার আসে। সুতরাং আমরা এই 3টা টপিকস থেকে মানে মোটামুটি ভাবে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। এসবিএ বই
বা এসবিএ পাল থেকে আমরা আলোচনাটা করার চেষ্টা করব। আসেন, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, এ 10 years old boy has increased growth hormone secretion, হুইচ কন্ডিশন উইল ডেভেলপ। তাহলে এখানে দুইটা কথা দেখেন, এখানে আপনাদের একটা দেখতে হবে যে গ্রোথ হরমোন যে সেক্রেশন হচ্ছে, গ্রোথ হরমোন সেক্রেশন হচ্ছে 10 ইয়ার্স একটা ব্যাপার আছে, এবং ইনক্রিজড গ্রোথ হরমোন। আচ্ছা, আমরা জানি গ্রোথ হরমোন আসে কোথা থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন আসে। পিটুইটারি গ্ল্যান্ডের যে বিভিন্ন সেল আছে তার মধ্যে সোমাটোট্রপ যে সেলটা, সেই সেল থেকে গ্রোথ হরমোন আসে। গ্রোথ হরমোন আমাদের বডির বিভিন্ন জায়গায় কাজ করে, এবং এখানে আমাদের যে ডেভেলপমেন্ট, আমাদের যে গ্রোথ, সেই গ্রোথের সাথে এটা সরাসরি রিলেটেড। এখানে যে আপনাদের ক্লুটা সেটা হচ্ছে 10 ইয়ার্স। 10 ইয়ার্স, আপনারা যদি একটা বোনসের দিকে আপনারা একটু লক্ষ্য করেন, একটা যদি একটা বোনস হয়, আমরা সবাই জানি যে এটা হচ্ছে এপিফাইসিস, এই দুইটার এন্ড হচ্ছে এপিফাইসিস। এপিফাইসিসের সাথে থাকবে হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ। এপিফাইসিয়াল কার্টিলেজ একটা নির্দিষ্ট এজে, বলা হয় যে 24 এজে এপিফাইসিয়াল কার্টিলেজটা থাকবে না। আমাদের যে বডিতে গ্রোথ হরমোন কাজ করবে, লেন্থ দিক দিয়ে বডিকে আহ বাড়াবে, এই গ্রোথ হরমোন কাজ করবে এই এপিফাইসিয়াল কার্টিলেজের উপর। সুতরাং 10 ইয়ার্স মানে আপনাদের মনে রাখতে হবে যে এখানে গ্রোথ হরমোন কাজ করতে পারবে এপিফাইসিয়াল কার্টিলেজের উপর। সুতরাং লেন্থ দিয়ে অর্থাৎ এই পার্সন লম্বা হবে। তো এই পার্সন লম্বা হওয়ার উত্তর হচ্ছে জাইগান্টিজম। আচ্ছা, আমরা এখন এই রিলেটেড যে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা আমরা দেখি যে জাইগেন্টিজমে আসলে কি হয়। গ্রোথ হরমোন এক্সেস বিফোর ফিউশন অফ এপিফাইসিস, এই লাইনটা ইম্পর্টেন্ট যে এপিফাইসিস ফিউশন হওয়ার আগেই গ্রোথ হরমোনটা বেড়ে যায়। সুতরাং হাইট টল হবে, বোন অ্যান্ড সফট টিস্যু গ্রোথ প্রপোর্শনেট হবে, অর্থাৎ বোনসের এবং মাংসের যে গ্রোথটা এটা প্রপোর্শনেট হবে। আচ্ছা, অ্যাক্রোমেগালিতেই প্রপোর্শনেটটা থাকবে না, সেখানে বোনসের গ্রোথ হবে না কিন্তু মাসলের গ্রোথ হবে। অ্যাক্রাল এনলার্জমেন্ট, অর্থাৎ হাত পায়ের নখগুলো, হাত পায়ের আঙ্গুলগুলো অনেক বড়, এখানে থাকবে না। অ্যাক্রাল এনলার্জমেন্ট এখানে থাকবে না। ম্যাক্রোগ্লোসিয়া, ব্রড নোজ, থিক লিপ অ্যাবসেন্ট থাকবে, যেটা অ্যাক্রোমেগালিতে প্রেজেন্ট থাকবে। টাইমিং বিফোর অ্যাডোলেসেন্স, আমরা বলছি যে গ্রোথ হরমোন সিক্রেশন হবে ফিউশন অফ এপিফাইসিসের আগে, অর্থাৎ বিফোর অ্যাডোলেসেন্সে হবে। আমরা যদি এই পার্সনটার দিকে তাকাই, তাহলে এটা একটা জাইগান্টিজমের একটা কেস, অনেক লম্বা, দেখা যাচ্ছে যে 7 পর্যন্ত গেছে। তো এখান থেকে প্রশ্নটা কি আসে, প্রশ্নটা আসে যে গ্রোথ হরমোন সিক্রেশন হলো, হয়ে জাইগেন্টিজম হলো, কোথায় কাজ করলো, জাস্ট বিফোর ফিউশন অফ এপিফাইসিস। তাহলে আমরা এই চিত্রটা দেখেই বুঝতে পারতেছি যে এর লেন্থ অনেক বেশি, হাড্ডি অনেক লম্বা, হাড্ডি এবং মাংসের যে প্রপোর্শনেট সেটা এখানে বজায় থাকবে, এবং এর বিভিন্ন ধরনের ইনলার্জমেন্ট, নোজ ইনলার্জমেন্ট, তারপর হচ্ছে অ্যাক্রাল ইনলার্জমেন্ট, এই জিনিসগুলো এর থাকবে না। অনুরূপভাবে আমরা যদি এই জাইগান্টিজম এর বিপরীত যে কেস, সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালির দিকে তাকাই, আমরা বলবো যে এই অ্যাক্রোমেগালি পরীক্ষার জন্য হচ্ছে ইনফিনিটি স্টার এর সাইন সিমটম। কেন? দেখবেন যে এর থিকেনিং অফ স্কাল প্রোটুডিং, যে এর স্কালটা থিকেনিং হবে। হ্যাঁ, বিশেষ করে কার্ডিও মায়োপ্যাথি হবে, এবং এর এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি দেখা দিবে, অনেক বেশি এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি দেখা দিবে, যে কারণে ডায়াবেটিস মেলাইটাস হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইনলার্জমেন্ট অফ ভিসেরাল গ্ল্যান্ড, শুধু ভিসেরাল গ্ল্যান্ড না, ইনলার্জমেন্ট অফ ভিসেরা, মানে ভিসেরা গুলো ইনলার্জমেন্ট হয়ে যাবে। এটা এফসিপিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, যে একটা অ্যাক্রোমেগালির পেশেন্ট আপনার কাছে আসছে কোলনের অ্যাবনর্মালিটি নিয়ে,
আপনি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন কোনো ধরনের সমস্যা নাই, তো আপনি পেশেন্টকে কি সাজেস্ট করবেন? আমরা পেশেন্টকে সাজেস্ট করব যে প্রত্যেক বছর যেন সে কোলোনোস্কোপি করে, কারণ অ্যাক্রোমেগালির পেশেন্টের কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এবং পেশেন্টের কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিবে, যেমন তার হেডেক হবে, ডিপ্লোপিয়া হবে, লেথার্জি হবে, ব্লাইন্ডনেস হবে, গয়টার হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব যে অ্যাক্রোমেগালির সাইন সিমটম গুলো কি। অ্যাক্রোমেগালির সাইন সিমটম গুলোর মধ্যে আমাদের যে সার্জিক্যাল যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে কোলন ক্যান্সার। সুতরাং আমরা এই কোলন ক্যান্সারের দিকে আমরা আমাদের বেশি ফোকাস থাকবে, এবং কোলন ক্যান্সারের জন্য প্রোফাইলেকটিক কোলোনোস্কোপি প্রত্যেক বছর আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে পেশেন্টকে বলা যে আপনি প্রত্যেক বছর কোলোনোস্কোপি করবেন। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের ইম্পর্টেন্ট ফাংশন কি? এখানে যেগুলো দেয়া আছে: ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোন, ডিক্রিজ ফসফেট সেক্রেশন থ্রু দি কিডনি, increase absorption of calcium from intestine, increase calcium ion absorption from PCT, increase phosphate absorption from intestine। আমরা এখানে যেটা দেখব যে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোন। আচ্ছা, আমাদের বডিতে ক্যালসিয়াম হেমোস্টোসিস এফসিপিএস এর জন্য ইনফিনিটি ইনফিনিটি স্টার একটা টপিকস। এবং উম, প্রত্যেক এফসিপিএস পরীক্ষায় দেখবেন ভাই, যারা সার্জারিতে পরীক্ষা দিয়েছেন, ক্যালসিয়াম নিয়ে, প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি এই রিলেটেড একটা প্রশ্ন আসে, এবং ভবিষ্যতেও আসবে। রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেখানেও এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। সুতরাং এখানে আমরা কি কি ধরনের, কি কি টপিকস থেকে এই প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি, ক্যালসিয়াম পড়াশোনাটা করব, আমাদের আজকের এই আলোচনাটা থাকবে। আমরা যদি একটু একটা স্লাইডে আসি, তাহলে আমরা দেখব ক্যালসিয়াম হেমোস্টেসিস বডিতে কিভাবে হয়। আমরা এখানে প্রথমে যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে বাফার। বাফারের মাধ্যমে ক্যালসিয়াম হেমোস্টেসিস হয়। বাফারটা কি? বোনস থেকে ক্যালসিয়াম ইসিএফ এ আসে, ইসিএফ থেকে ক্যালসিয়াম বোনসে যায়, যার বেশি সেখান থেকে কমের দিকে, মানে বাফারিং মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়াম হেমোস্টেসিস হয়। এটা আমাদের পরীক্ষার জন্য বেশি একটা ইম্পর্টেন্ট না। আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই 2 নম্বর লাইনটা, ইনফিনিটি স্টার হরমোনাল কন্ট্রোল। হরমোনাল কন্ট্রোল, যে হরমোনগুলো আমাদের শরীরে ক্যালসিয়াম হেমোস্টেসিসের জন্য দায়ী, সেগুলোর আবার সাইড 3টা। এমসিকিউতে এই প্রশ্নটা একবার আসছিল যে বোন, কিডনি, ইন্টেস্টাইন, এই 3টা গ্ল্যান্ড বা 3টা সাইট বা 3টা আমাদের বডির সাইট ক্যালসিয়াম হেমোস্টেসিসের সাথে রিলেটেড। বোন, কিডনি, ইন্টেস্টাইন, বোন, কিডনি, ইন্টেস্টাইন। প্রাইমারিলি 3টা হরমোন ক্যালসিয়াম হেমোস্টেসিসের সাথে রিলেটেড। একটা হচ্ছে প্যারাথ হরমোন, একটা হচ্ছে ভিটামিন ডি, একটা হচ্ছে ক্যালসিটোনিন। প্যারাথ হরমোন, ভিটামিন ডি, ক্যালসিটোনিন। আদার যে হরমোনগুলো, সেগুলো ক্যালসিয়াম হেমোস্টেসিসকে ইনফ্লুয়েন্স করে, নট মেইনটেইন। ক্যালসিয়াম হেমোস্টেসিসকে ইনফ্লুয়েন্স করে কি কি আছে সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং ইনফিনিটি স্টার, যে কোন কোন হরমোন ক্যালসিয়াম রেগুলেশন করে না, ক্যালসিয়াম হেমোস্টেসিসকে ইনফ্লুয়েন্স করে, কি কি আছে আমরা দেখবো এখানে: কোর্টিসোল, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, ইনসুলিন। কোর্টিসল, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, ইনসুলিন, এই হরমোনগুলো ক্যালসিয়াম হেমোস্টেসিসকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, এফসিপিএস এর জন্য আরেকটা ইনফিনিটি ইনফিনিটি স্টার টপিকস হচ্ছে হাইপোক্যালসিমিয়ার কজ। হাইপোক্যালসিমিয়ার অনেক ধরনের কজ থাকলেও আমরা কখনো এই 3টা কজ, আমরা প্রথমে যে 3টা কজ এখানে আলোচনা করেছি বা করব, সেই 3টা ভুলবো না। হাইপোপ্যারাথাইরয়েডিজম, আমরা দেখলাম প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যে প্যারাথ হরমোন সেটা ক্যালসিয়ামকে মেইনটেইন করে। সুতরাং কোনোভাবে যদি প্যারাথ হরমোন কমে যায়, হাইপোপ্যারাথাইরয়েডিজম হয়, সেক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া হবে। 2 নম্বরে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, সেখানেও হাইপোক্যালসিমিয়া হবে। 3 নম্বরে আমরা দেখব যে হাইপোঅ্যালবুমিনেমিয়া, অর্থাৎ ক্যালসিয়ামের সাথে একটা বাইন্ডিং অবস্থায় থাকে অ্যালবুমিন। কোনো কারণে যদি বডিতে অ্যালবুমিন কমে যায়,
তাহলে ওই পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হতে পারে। আচ্ছা, এরপরে যে কজগুলো আসবে, যে আমরা দেখলাম তিনটা হরমোন, ভিটামিন ডি, প্যারাথরমোন, ক্যালসিটোনিন, এই হরমোন তিনটি ক্যালসিয়ামকে রেগুলেট করে, মেইনলি রেগুলেট করে। এর যদি ভিটামিন ডি অ্যাবসেন্ট থাকে বা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ক্যালসিয়াম হেমোস্টেসিস হ্যাম্পার হবে, হাইপোক্যালসিমিয়া হবে। অ্যালকালোসিস হলে ক্যালসিয়াম কমে যাবে, অ্যালকালোসিস হলে ক্যালসিয়াম কমে যাবে। কারণ কি? আমরা জানি যে বডিতে অ্যালবুমিনের সাথে দুই বাইন্ড অবস্থায় থাকে ক্যালসিয়াম এবং হাইড্রোজেন, এই অবস্থায় থাকে। কোনো কারণে যদি বডিতে অ্যালকালোসিস হয়, তাহলে এই হাইড্রোজেন ব্লাডে চলে যায়, এই জায়গাটা তখন ক্যালসিয়াম দখল করে, ফাঁকা থাকে না আর কি, ক্যালসিয়াম চলে আসে ব্লাড থেকে। ক্যালসিয়াম যখন ব্লাড থেকে অ্যালবুমিনের একটা কাঁধে এসে লেগে যায়, তখন ব্লাডের ক্যালসিয়াম কমে যায়, তাহলে ব্লাডের ক্যালসিয়াম লেভেল হাইপোক্যালসিমিয়া হয়। একুট প্যানক্রিয়েটাইটিস, একুট প্যানক্রিয়েটাইটিস হলে ক্যালসিয়াম গিয়ে সেখানে বাসা বাঁধে। মনে রাখবেন যে প্যানক্রিয়েটাইটিস হলে ক্যালসিয়াম প্যানক্রিয়াসে জায়গা দখল করে, ব্লাডের ক্যালসিয়াম কমে যায়, হাইপোক্যালসিমিয়া হয়। কুনিক রেনাল ফেইলিউর, আমরা তিনটা সাইড দেখলাম, একটা বোন, একটা ইন্টেস্টাইন আর একটা কিডনি, এই তিনটাই ক্যালসিয়ামকে মেইনটেইন করে। আমরা এইটা এভাবে বলি যে পিসিটি প্যারা ফসফেট লেভেলকে কমায়, পিসিটি ফসফেট লেভেলকে কমায়, আর ডিসিটিতে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। এই কাজটা করে হচ্ছে কে? প্যারাথর্মোন, পিটিএস। দেখেন, পিসিটিতে ফসফেট লেভেল কমায় দেয়, ডিসিটিতে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। তাহলে আমরা দেখলাম রেনাল যদি ফেলিউর হয়ে যায়, তাহলে কিন্তু ডিসিটি থেকে আর ক্যালসিয়াম বডি রিঅ্যাবজর্ব করতে পারবে না, যে কারণে হাইপোক্যালসিমিয়া হয়। বডিতে রেনাল ফেলিউর হলে ডিসিটিতে যে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হতো প্যারাথরমোনের ইনফ্লুয়েন্সে, সেইটা আর হতে পারবে না, যে কারণে হাইপোক্যালসিমিয়া হবে। এটা আমরা বললাম, এটা বইয়ের একটা এসবিএ পার্লের একটা ফ্লো চার্ট, এটা আমরা আলোচনা করছি। আচ্ছা, ফলোইং অফ হুইচ হরমোন ইজ লিস্ট ইনভলভ ইন ক্যালসিয়াম মেটাবলিজম, যেহেতু ক্যালসিয়াম নিয়েই পড়াশোনা হচ্ছে, ক্যালসিয়ামের আর একটা প্রশ্ন, যে আমরা যে দেখলাম যে কর্টিসল, গ্রোথ হরমোন, ইনসুলিন, থাইরয়েড যে হরমোন গুলো আছে, ইস্ট্রোজেন, এগুলো যে ক্যালসিয়ামকে রেগুলেশন করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে, এখানে বলা হচ্ছে লিস্ট ইনভলভ, মানে কোন হরমোনটা সব থেকে কম জড়িত। আমরা এখানে দেখেন অ্যালডোস্টেরন, প্যারাথরমোন, ক্যালসিটোনিন, ইনসুলিন, ইস্ট্রোজেন। আমরা যদি একটু মনোযোগ দিয়ে কিছুক্ষণ আগের যে প্রশ্নটা সেটা দেখি, তাহলে দেখবো আমরা অ্যালডোস্টেরনকে এখানে পাইনি, তো সুতরাং অ্যান্সার হবে অ্যালডোস্টেরন। অ্যান্সার হবে আমাদের অ্যালডোস্টেরন। আচ্ছা, আমরা এখানে যে জিনিসটা আলোচনা করব কি, সেটা হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, ইনসুলিন, এগুলো ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের সাথে রিলেটেড। আমরা যে মেইনলি এখানে এই প্রশ্নটা যে কারণে এখানে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কজ অফ হাইপারক্যালসিমিয়া। এটা এফসিপিএস এর জন্য আর একটা ইনফিনিটি স্টার টপিক, কজ অফ হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়ার কজগুলো আমরা সবাই এমবিবিএস লেভেল থেকে পড়াশোনা করে আসছি, এবং আমাদের যে এন্ট্রি পরীক্ষা, সেই এন্ট্রি পরীক্ষা হাইপারক্যালসিমিয়ার কজ আসবে। দেখেন, প্রাইমারি ও টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, কিছুক্ষণ আগে আমরা দেখছি হাইপোপ্যারাথাইরয়েডিজম হলে প্যারা হরমোন কমে যায়, আর প্রাইমারি আর টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম হলে প্যারাথরমোন বেড়ে যায়, যে কারণে প্যারাথরমোন বেড়ে গেলে ক্যালসিয়ামের লেভেলও বেড়ে যাবে। লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজম, ঘটনা একই, হাইপার প্যারাথাইরয়েডিজমে প্যারাথরমোন বেড়ে যাবে, ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, এটা একটা কন্ডিশন, ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়াতেও ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। ম্যালিগনেন্সি,
এই মেলিগনেন্সি 4 নম্বরে এই কথাটা হচ্ছে ইনফিনিটি স্টার। আপনারা শুধু মনে রাখবেন যে মিড লাইন যে ক্যান্সার গুলো আছে, মিড লাইন ক্যান্সার, এই মিড লাইন ক্যান্সারে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যায়। মিড লাইন ক্যান্সার কি কি আছে? থাইরয়েড আছে, থাইরয়েড। থাইরয়েড থেকে মনে রাখবেন, থাইরয়েডের সবগুলো ক্যান্সারে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলেও পিটুইটারি যে পেপিলারি 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 কার্সিনোমাতে ক্যালসিয়াম লেভেল বাড়ে না। থাইরয়েডের সব ক্যান্সারে ক্যালসিয়াম লেভেল বাড়লেও পেপিলারি কার্সিনোমাতে ক্যালসিয়াম বাড়ে না। অনুরূপভাবে অনুরূপভাবে লাংসের শুধুমাত্র স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটাতে ক্যালসিয়াম বাড়ে। তাহলে এটা ব্যতিক্রম। থাইরয়েড ব্যতিক্রম কেন? শুধুমাত্র পেপিলারি কার্সিনোমা বাদে বাকিগুলোতে ক্যালসিয়াম লেভেল বাড়বে, আর লাংসের শুধুমাত্র স্কোয়ামাস সেল কার্সিনোমাতে ক্যালসিয়াম লেভেল বাড়বে। এছাড়া প্রোস্টেট ক্যান্সার, তারপর হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই সবগুলো মিড লাইন বরাবর যে ক্যান্সার গুলো আছে, ব্রেস্ট, থাইরয়েড, ওভারি, তারপর হচ্ছে প্রোস্টেট, এই সবগুলোতে, কোলন ক্যান্সার, সবগুলোতে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে। এরপরে আমরা বলবো থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস হলে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। প্যাগেজ ডিজিজ উইথ ইমমোবিলাইজেশন, এটা আমরা প্যাথোলজিতে খুব ভালোভাবে পড়ি। প্যাগেজ ডিজিজ উইথ ইমমোবিলাইজেশন, প্যাগেজ ডিজিজ উইথ ইমমোবিলাইজেশন হলে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। মিল্ক অ্যালকালি সিনড্রোম, এরপরে হচ্ছে ডাইউরেটিক্স, থায়াজাইড ডাইউরেটিক্স, থায়াজাইড ডাইউরেটিক্স। আচ্ছা, আমরা একটু এখানে আসি। দুইটা ডাইউরেটিক্স আমাদের পড়তে হয়, একটা হচ্ছে থায়াজাইড, আর একটা হচ্ছে ফুরোসেমাইড। থায়াজাইড কি করে? থায়াজাইড ক্যালসিয়াম লেভেল বডিতে বাড়ায় দেয়, অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া করে। অনুরূপভাবে ইউরিনে ক্যালসিয়াম কমায় দেয়। ফুসিমাইড উল্টা, ক্যালসিয়াম লেভেল কমায় দেয়, ইউরিনে বাড়ায় দেয়। পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, একটা পেশেন্ট রেনাল স্টোন নিয়ে আপনার কাছে আসছে, আপনি তার হাইপারটেনশনের হিস্ট্রি পেলেন, আপনাকে এখন ডায়াবেটিক্স সাজেস্ট করা লাগবে। আপনি কোন ডায়াবেটিক্স সাজেস্ট করবেন যেহেতু তার রেনাল স্টোন আছে? থায়াজাইড না ফুসিমাইড? আপনাদের ধারণা যে যেহেতু ক্যালসিয়াম লেভেল এখন বডিতে কমানো দরকার, তো অবশ্যই আমরা ফুরোসিমাইড দিব। কিন্তু না, এখানে আমরা দেব থায়াজাইড। কারণ আমরা যদি বডিতে ফুসিমাইড দেই, ওই পেশেন্টের রেনাল স্টোন আরো বড় হবে। ইউরিন দিয়ে ক্যালসিয়াম যাওয়ার সময় রেনাল স্টোন আরো বড় হবে। এজন্য আমরা কখনো ফুসিমাইড আহ দিব না, আমরা থায়াজাইড দিব। আচ্ছা, তাহলে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, থায়াজাইড ডায়াবেটিক্স, মিল্ক অ্যালকালি সিনড্রোম, প্যারেস ডিজিজ, থাইরোটক্সিকোসিস মেলিগন্যান্সি, প্রাইমারি অর টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, লিথিয়ান ইনডিউসড হাইপারপ্যারাথাইরয়েডিজম, ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, এই কন্ডিশনগুলোতে হাইপারক্যালসিমিয়া হতে পারে। A 47-year-old lady is diagnosed as suffering from a pheochromocytoma. From which of the following amino acid are catecholamine primary derived? তাহলে ফিওক্রোমোসাইটোমা হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে ফিওক্রোমোসাইটোমাতে যে ক্যাতেকোলামিন হরমোন, এই ক্যাতেকোলামিন হরমোন কোথা থেকে আসে? আমরা জানি ক্যাতেকোলামিন হরমোন আসে টাইরোসিন ডেরিভেটিভস অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে। আচ্ছা, প্রশ্নটা কিভাবে এফসিপিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রশ্নটা হচ্ছে আমরা আলোচনা করব এভাবে। এফসিপিএস পরীক্ষায় এটা উম, আমরা যে হরমোনগুলো বডিতে পাবো, সেই হরমোনগুলোর লোকেশনের টাইপ অনুযায়ী তাদের মেকানিজম অফ অ্যাকশন ভিন্ন হবে। হরমোনগুলোর রিসেপ্টর সেল মেমব্রেনে থাকতে পারে, সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিয়াসে থাকতে পারে। এই বক্সটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার।
আপনারা মনে রাখবেন সেল মেমব্রেনের সমস্ত কিছুর রিসেপ্টর থাকবে, এক্সেপ্ট স্টেরয়েড, এক্সেপ্ট থাইরয়েড, দুইটা বাদে সবগুলো রিসেপ্টর সেল মেমব্রেনে থাকবে। কোন দুইটার রিসেপ্টর সেল মেমব্রেনে থাকবে না? স্টেরয়েড থাকবে সাইটোপ্লাজমে, থাইরয়েড থাকবে নিউক্লিয়াসে। স্টেরয়েড থাকবে সাইটোপ্লাজমে আর থাইরয়েড থাকবে নিউক্লিয়াসে। তাহলে আমরা লোকেশন অফ রিসেপ্টর, টাইপ অফ হরমোন, এই ব্যাপারটা জানলাম। জাস্ট একটা লাইন, সমস্ত হরমোনের রিসেপ্টর থাকে সেল মেমব্রেনে, এক্সেপ্ট থাইরয়েড থাকে সাইটোপ্লাজমে, এক্সেপ্ট আর থাইরয়েড থাকে নিউক্লিয়াসে, এক্সেপ্ট স্টেরয়েড থাকে সাইটোপ্লাজমে। নেক্সট আমাদের জন্য ইনফিনিটি ইনফিনিটি স্টার আর একটা টপিকস, এই হরমোনগুলো যে আছে এগুলোর মেকানিজম অফ অ্যাকশন কি। আমরা অনেকগুলো পড়াশোনাকে জাস্ট চারটা লাইনে আমরা শেষ করার চেষ্টা করব। দেখেন, জিন অ্যাক্টিভেশন, অল স্টেরয়েড অ্যান্ড থাইরয়েড, অল স্টেরয়েড অল থাইরয়েড হরমোন জিন অ্যাক্টিভেশন মেকানিজমের মাধ্যমে ফাংশন করে। ফসফোকাইনেজ সি, অল হাইপোথ্যালামাস ইনক্লুডিং এডিএইচ ইনক্লুডিং অক্সিটোসিন, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে যতগুলো হরমোন সেক্রেশন সিনথেসিস হবে সবগুলো ফসফোকাইনেজ সি মেকানিজমে কাজ করবে, অর্থাৎ সেকেন্ড মেসেঞ্জার ফর ফসফোকাইনেজ সি এর মাধ্যমে কাজ করবে। টাই টাইরোসিন কাইনেজ, ইনসুলিন এবং প্রোল্যাকটিন, দুইটা হরমোন টাইরোসিন কাইনেজ সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে কাজ করে, ইনসুলিন এবং প্রোল্যাকটিন। সাইক্লিক এএমপি, ফসফোলাইপেজ সি, এডিএইচ, এনজিওটেনসিনোজেন 2, ক্যাটেকোলামিন। এডিএইচ, এনজিওটেনসিনোজেন 2, ক্যাটেকোলামিন, এই তিনটা হরমোন দুইটা সেকেন্ড মেসেঞ্জারের সাহায্যে মেকানিজম করতে পারে, ফাংশন করতে পারে। সাইক্লিক এএমপির মাধ্যমেও করতে পারে, ফসফোলাইপিস সি এর মাধ্যমেও করতে পারে। প্রশ্নটা আসে এভাবে, ক্যাটেকোলামিনের ফাংশন কিসের মাধ্যমে হয়? তাহলে সেকেন্ড মেসেঞ্জার ফসফোলাইপিস সি এর মাধ্যমে হয়, সাইক্লিক এএমপি এর মাধ্যমে হয়। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, কোন কোন হরমোন দুইটা সেকেন্ড মেসেঞ্জারের সাহায্যে তাদের ভূমিকা পালন করে? তাহলে সাইক্লিক এএমপি এবং ফসফোলাইপিড সি এর এক্সাম্পল হচ্ছে এডিএইচ, এনজিওটেনসিন 2, ক্যাটেকোলামিন। একটা পরীক্ষা আসছিল যে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে ফাংশন করে অল স্টেরয়েড এন্ড থাইরয়েড, ইনফিনিটি স্টার আপনারা মুখস্থ করে রাখবেন। ফসফোকাইনেজ সি, অল হাইপোথ্যালামাস ইনক্লুডিং এডিএইচ ইনক্লুডিং অক্সিটোসিন। আমরা এনবি দিয়ে একটা লাইন খুব ভালোভাবে এখানে দেওয়ার চেষ্টা করছি যে গ্রোথ হরমোন অ্যাক্ট ভায়া ডিরেক্ট মেটাবলিক অ্যাক্টিভিটি, যে গ্রোথ হরমোন কোনো জিন অ্যাক্টিভেশন না, কোনো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমকে ফলো করে না, সেটা ডিরেক্ট মেটাবলিক অ্যাক্টিভিটি এর মাধ্যমে ফাংশন এক্সারসেট করে, ডিরেক্ট মেটাবলিক অ্যাক্টিভিটি। তাহলে আমরা রিসেপ্টর জানলাম, আমরা হরমোনের ফাংশন জানলাম। এই স্লাইডটা আপনারা যারা এফসিপিএস পরীক্ষা দিবেন খুব ভালো করে জানবেন, কারণ এখানে অনেকগুলো সিনারিও আসে। একটা আপনাকে সিনারিও দিবে, সিনারিওতে আপনি ধরতে পারবেন যে এটা থাইরয়েড হরমোন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, বলে আপনাকে বলবে যে এই সিনারিওতে যে আপনি কেসটাকে ডায়াগনোসিস করলেন, করে এই পেশেন্টের আপনি মনে করতেছেন যে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স বা থাইরোটক্সিকোসিস বা হাইপোথাইরয়েডিজমের কেস, আপনাকে জাস্ট নিচের লাইনে বলবে যে থাইরয়েড হরমোন মেকানিজম করে কিসের মাধ্যমে। আপনাকে ক্যাতেকোলামিন সম্পর্কে বলবে, ব্লাড প্রেশার সম্পর্কে বলবে, হার্ট রেট রেগুলেশনের সম্পর্কে বলবে, বলে শেষে বলবে যে এই ক্যাতেকোলামিন কিসের মাধ্যমে কাজ করে। সুতরাং আপনারা এই সাইডটা লাইন খুব ভালোভাবে পড়বেন এবং সারা জীবনের জন্য মুখস্থ রাখবেন। এরপরে আমরা একটা প্রশ্ন দিয়েছি এসবিএ পাল থেকে, এ 35-year-old উম্যান কেম উইথ নন হিলিং আলসার ইন দ্য লেগ। এখানে বলা হচ্ছে যে তার আলসারটা নন হিলিং, মুন ফেস, তার মুখটা মুন ফেস, পেন্ডুলাস অ্যাবডোমেন, তার পেট পেন্ডুলাস অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল স্ট্রায়া, ইনক্রিজড লেভেল অফ এসিটিএস। আপনারা সবাই বুঝতেছেন এটা কি নিয়ে আলোচনা হচ্ছে, মুন ফেস, নন হিলিং আলসার, পেন্ডুলাস অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল স্ট্রায়া, ইনক্রিজড লেভেল অফ এসিটিএস। তো এটা 100% এটা কোরিলেট করে কুশিং সিনড্রোমের সাথে।
পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এভাবে আসবে না। পরীক্ষায় কিভাবে আসবে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। আমার কথা হচ্ছে যে এই পেশেন্টটা আপনার চেম্বারে আসলো, আপনি রুগীকে দেখলেন, দেখেই বুঝতে পারলেন যে এটা কুশিং সিনড্রোম। তাহলে এর একটা গুরুত্বপূর্ণ সাইন সিমটম হচ্ছে মুন ফেজ। শুধুমাত্র মুন ফেজ দিয়েই এটা যে কুশিং সিনড্রোম, এটাকে আমরা 50 বা 40% আমরা ডায়াগনোসিসের দিকে নিয়ে যেতে পারি। এরপরে আমি একটা স্লাইড আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এটা, যে কুশিং সিনড্রোমের কি কি সাইন সিমটম থাকে দেখেন। হেয়ার থিনিং হবে, হার্সুটিজম হবে, সাইকোসিস পাগলা পাগলি স্বভাব থাকতে পারে, ক্যাটারাক্ট হবে, চোখে দেখতে সমস্যা হবে, মাইল্ড এক্সোপথ্যালমোস হবে, মুন ফেস হবে, যেটা আমরা এখানে দেখতেছি মুন ফেস হবে, এটা ইম্পর্টেন্ট। পেপটিক আলসার, যে কোনো আলসার হবে এবং আলসার গুলো হিল হবে না। হাইপার টেনশন হবে, যে যে কোনো ধরনের এন্ডোক্রাইন প্যাথোলজিতে হাইপার টেনশন হওয়ার চান্স থেকে যায়। সেন্ট্রাল ওবিসিটি হবে, এটা ইনফিনিটি স্টার একটা লাইন। ওবিসিটি হবে পেট মোটা, সেন্ট্রাল ওবিসিটি হবে, স্ট্রায়া থাকবে এবং এর হাড্ডিগুলো দেখবেন ভেঙে ভেঙে যাবে। অস্টিওপোরোসিস হবে, টেন্ডেন্সি টু ইনফেকশন উইথ পুওর ওন হিলিং। আমাদের সার্জারিতে এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, যে টেন্ডেন্সি টু ইনফেকশন উইথ পুওর ওন হিলিং, a little inflammatory response, little inflammatory response। এরপরে আমরা এখানে দেখব যে পেপটিক আলসার, ওন্ড হিলিং, পেপটিক আলসার, এই ব্যাপারটা আমরা কুশিং সিনড্রোম থেকে পাবো, সার্জারি রিলেটেড। পেপটিক আলসার, ওন্ড হিলিং, এই ব্যাপারগুলো আমরা কুশিং সিনড্রোম থেকে আমরা পাবো। আচ্ছা, আমরা এখন যেটা আলোচনা করব যে আসলে কুশিং সিনড্রোমটা কিসের ডিজিজ। কুশিং সিনড্রোমটা কিসের ডিজিজ? কুশিং সিনড্রোম ইজ রিলেটেড টু অ্যাড্রেনাল কর্টেক্স। আচ্ছা, কুশিং সিনড্রোম কেন হচ্ছে? কর্টিসল বেশি থাকার কারণে। কর্টিসল বেশি থাকার কারণে আমরা এটা সবাই জানি, কর্টিসল আসে অ্যাড্রেনাল অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, অর্থাৎ মোটা দাগে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। সুতরাং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি টিউমার হয় তাহলে কুশিং সিনড্রোম হতে পারে। পিটুইটারি গ্ল্যান্ডের কোনো অ্যাবনর্মালিটি, কারণ অ্যাড্রেনাল কর্টেক্সকে যে কর্টিসল প্রডিউস করতে সাহায্য করে এসিটিএইচ, এই এসিটিএইচ আসে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সুতরাং এসিটিএইচ এর যদি অ্যাবনর্মালিটি হয় বা পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার হয় তাহলে কিন্তু কুশিং সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকবে। লাংসের যদি কোনো টিউমার হয়, কারণ আমরা এটা জানি যে লাংসে টিউমার হলে এসিটিএইচ রিলিজ হয়। লাংসে টিউমার হলে এসিটিএইচ রিলিজ হয়। ওই এসিটিএইচ অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেট করে, কর্টিসল সেক্রেশন বেশি হয়, তাহলে কুশিং সিনড্রোম হতে পারে। এছাড়া আপনি অ্যাড্রেনাল কর্টেক্সকে এসিটিএস দিয়ে স্টিমুলেট করলেন না, আপনি ডিরেক্ট স্টেরয়েড দিলেন। ডিরেক্ট স্টেরয়েড দিলে কর্টিসল যেহেতু একটা স্টেরয়েড, স্টেরয়েড নিজেও একটা স্টেরয়েড, সেক্ষেত্রে কুশিং সিনড্রোম হতে পারে। এজন্য যারা দীর্ঘদিন স্টেরয়েড খান বা স্টেরয়েড খাওয়ার মানে হিস্ট্রি আছে, তাদের কুশিং সিনড্রোম হওয়ার চান্স অনেক বেশি। অথবা সিউডো কুশিং সিনড্রোম আমরা কাদের ক্ষেত্রে দেখব? যারা অ্যালকোহলিক, যাদের অবিসিটি আছে, যাদের মেজর ডিপ্রেসিভ ইলনেস আছে, তাদের ক্ষেত্রে সিউডো কুশিং সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। অ্যালকোহলিজম, অবেসিটি, মেজর ডিপ্রেসিভ ইলনেস, এই তিনটার ক্ষেত্রে সিউডো কুশিং সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটা কুশিং সিনড্রোম পেশেন্টকে কিভাবে ট্রিট করব? আমরা একটা কুশিং সিনড্রোম পেশেন্টকে চেম্বারে আসার পরে তার আগে হিস্ট্রি নিব, যে সে অ্যালকোহলিক কিনা, তার ওবেসিটির ব্যাপারটা দেখব, তার স্টেরয়েডের হিস্ট্রিটা দেখব। এগুলো দেখার পরে আমরা যখন স্টেরয়েডের হিস্ট্রি পাবো তাহলে আমরা গেস করব যে তার স্টেরয়েড থেকেই এই কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। স্টেরয়েডের হিস্ট্রি পেলাম না, অ্যালকোহলের কোনো সেরকম হিস্ট্রি পেলাম না, সেন্ট্রাল ওবেসিটির কোনো মোটা তাজার কোনো হিস্ট্রি সেরকম পেলাম না, তখন আমরা দেখব ব্রেইনের এমআরআই করে তার পিটুইটারি গ্ল্যান্ডের কোনো প্যাথোলজি আছে কিনা।
যদি পিটুইটারি গ্ল্যান্ডের প্যাথোলজি থাকে, তাহলে আমরা ধরে নিব যে এখান থেকে এসিটিএস বেশি করে আসতেছে, যেটা অ্যাড্রেনাল কর্টেক্সকে বেশি স্টিমুলেট করে কর্টিসল সিনথেসিস হচ্ছে। যদি ব্রেনের এমআরআই করে আমরা কিছু না পাই, তাহলে আমরা লাংসের সিটি করে দেখব যে লাংসের কোনো টিউমার আছে কিনা। যদি লাংসেরও কোনো টিউমার না পাই, তাহলে অ্যাবডোমেনের সিটি করে দেখব অ্যাড্রেনাল কর্টেক্সের কোনো টিউমার আছে কিনা। তাহলে আমাদের ডায়াগনোসিসটা এভাবে হবে: প্রথমে আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে দেখব পেশেন্টের অবেসিটি, অ্যালকোহল, স্টেরয়েড এগুলোর ব্যাপার আছে কিনা। দ্বিতীয়ত, আমরা যদি এগুলো না পাই, তাহলে পিটুইটারি পিটুইটারি গ্ল্যান্ডের জন্য এমআরআই করে দেখবো যে তার পিটুইটারি ম্যাক্রো এডিনোমা বা পিটুইটারি মাইক্রো এডিনোমা এই রিলেটেড কোনো ব্যাপার আছে কিনা। তৃতীয়ত, যদি পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সাইন সিমটম আমরা না পাই, সেক্ষেত্রে আমরা চেস্ট সিটি করে দেখব, তার লাংসের কোনো টিউমার আছে কিনা। কারণ কি, লাংসের টিউমার হলে এসিটিএস রিলেটেড, এসিটিএস লাইক পেপটাইড তৈরি হয়, যেটা কর্টিসলকে বাড়ায় দিতে পারে। চেস্ট সিটি করেও যদি আমরা কোনো কিছু না পাই, তখন আমরা অ্যাবডোমেন সিটি করব। অ্যাবডোমেন সিটি করে দেখব তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো প্যাথোলজি আছে কিনা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো টিউমার আছে কিনা। তাহলে আমরা এই কুশিং সিনড্রোমকে আমরা ডায়াগনোসিস করতে পারবো। পরীক্ষায় একবার এই 4টা লাইনেই আসছিল যে আমরা একটা কুশিং সিনড্রোমকে কিভাবে ডিল করব: হিস্ট্রি নিব, ব্রেনের এমআরআই করব, চেস্ট সিটি করব, অ্যাবডোমেন সিটি করব। এর বাইরে আমরা কুশিং সিনড্রোমকে ডায়াগনোসিস করতে পারবো না। আচ্ছা, এই প্রশ্নটাও এফসিপিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্যানক্রিয়াটিক বিটা সেল কন্টেইন হুইচ টাইপ অফ গ্লুকোজ ট্রান্সপোর্টার। আমরা যদি একটা বক্স আপনাদের দেখাই, এখানে এই বক্সটা আপনারা যারা এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এই বক্সটা ইনফিনিটি স্টার। তবে এই বক্সটা থেকে আপনারা সব কিছু করবেন না। এই বক্সটা থেকে SGLT1, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড রেনাল টিউবিউল, এটা 2 স্টার, এটা 2 স্টারে পড়বেন। SGLT2, এইটা আপনারা পড়বেন 3 স্টার দিয়ে, 3 স্টার দিয়ে। SGLT2 এর উদাহরণ হচ্ছে রেনাল টিউবিউল। আপনারা এখানে দেখছেন যে বিটা সেল প্যানক্রিয়াস, তাহলে গ্লুট টু শুধুমাত্র বিটা সেল প্যানক্রিয়াস, এই জিনিসটা জানবেন। তাহলে আমরা SGLT1, SGLT2 এটা আমরা দেখলাম। এরপর গ্লুট টু সম্পর্কে শুধু আমরা জানবো যে প্যানক্রিয়াসের বিটা সেল এর উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা ডিরেক্ট যাব গ্লুট 4। এরপরে আমরা ডিরেক্ট যাব গ্লুট 4, ইনফিনিটি স্টার দিয়ে এই গ্লুট 4 এর এক্সাম্পল গুলো করব: স্কেলিটাল অ্যান্ড কার্ডিয়াক মাসল, এডিপোস টিস্যু অ্যান্ড আদার টিস্যু। স্কেলিটাল অ্যান্ড কার্ডিয়াক মাসল, এডিপোস টিস্যু অ্যান্ড আদার টিস্যু। আমরা এটা এভাবে পড়ি মাঝে মাঝে স্যাক দিয়ে, যে স্কেলিটাল মাসল, এডিপোস টিস্যু, কার্ডিয়াক টিস্যু, স্কেলিটাল মাসল, এডিপোস টিস্যু, কার্ডিয়াক টিস্যু। তাহলে গ্লুট 4 আপনাদের জন্য ইনফিনিটি স্টার। এর মেজর সাইট হচ্ছে স্কেলিটাল মাসল, এডিপোস টিস্যু, কার্ডিয়াক মাসল। SGLT1 স্মল ইন্টেস্টাইন, রেনাল টিউবিউল। SGLT2 শুধুমাত্র রেনাল টিউবিউল। আর গ্লুট 2 এটা বিটা সেল অফ আইলেটস, অর্থাৎ প্যানক্রিয়াসের আইলেটস এর সাথে রিলেটেড। আচ্ছা, ক্যালোরিজেনিক ইফেক্ট অফ গ্লুকাগন ইজ এক্সার্টেড বাই মোস্টলি ডিউ টু। আচ্ছা, আমরা জানি যে গ্লুকাগন যে হরমোন আছে, এই গ্লুকাগন হরমোনের 5 ধরনের ফাংশন আছে। এই যে 5 ধরনের ফাংশন আছে: একটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম রিলেটেড ফাংশন, একটা ফ্যাট মেটাবলিজম রিলেটেড ফাংশন, একটা প্রোটিন মেটাবলিজম রিলেটেড ফাংশন, একটা ক্যালোরিজেনিক অ্যাকশন অন বিটা সেল। আমরা যদি আপনাদেরকে একটা প্রশ্ন জাস্ট ছুড়ে দেই, গ্লুকাগন কি করে? গ্লুকোজ বাড়ায়। গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়। তাহলে গ্লুকোজ বাড়ানোর যে মেকানিজম গুলো আছে, সেই মেকানিজম গুলোকে সে স্টিমুলেট করবে। গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস,
জেনোলাইসিস, এই ব্যাপারগুলো হবে। মনে রাখবেন, এই গ্লুকোনিওজেনেসিস হোক, গ্লাইকো জেনোলাইসিস হোক, এগুলো হেপাটিক, নট মাসল, নট মাসল, মাসল না, এগুলো হেপাটিক রিজিয়নে হবে। ফ্যাট মেটাবলিজমের যে ফাংশন হবে সেটা আপনারা মনে রাখবেন, যে লাইপোলাইসিস হবে, ফ্যাট ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এটা টার্গেট থাকবে যে এটা গ্লুকোনিওজেনেসিসের যে সাবস্ট্রেট গুলো, সেই সাবস্ট্রেট তৈরি করা। আমরা এটা তো প্রাইমারিলি জানি যে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড গ্লুকোনিওজেনেসিসের সাথে রিলেটেড। সুতরাং এখানে ফ্যাট মেটাবলিজমে যে ঘটনা ঘটবে, লাইপোলাইসিস হবে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, কিটোন বডি তৈরি হবে। এবং হরমোন সেনসিটিভ লাইপেজ, এই বিশ্ববিখ্যাত হরমোনের যে ভূমিকা, সেই ভূমিকাকে বাড়ায় দিবে। প্রোটিন মেটাবলিজম, প্রোটিন ডিগ্রেডেশন হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, কিটোন বডি তৈরি হবে। প্রোটিন ডিগ্রেডেশন হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, আর কিটোন বডি তৈরি হবে। ক্যালোরিজেনিক অ্যাকশন, ডিঅ্যামাইনেশন হবে। ক্যালোরিজেনিক অ্যাকশন, ডিঅ্যামাইনেশন হবে অন বিটা সেল। আপনাদের মানে শুনতে অবাক লাগবে যে আমরা এতদিন জানতাম যে গ্লুকাগন এবং ইনসুলিন দুটাই পরস্পরের বিরোধী, কিন্তু অন বিটা সেলে গ্লুকাগন যে ফাংশনটা করবে সেটা হচ্ছে প্যানক্রিয়াসের সেক্রেশনকে একটু বাড়ানোর চেষ্টা করবে। কারণ কি, আপনার গ্লুকাগন অনেক বেশি গ্লুকোজ সেক্রেশন করে বডিতে হাইপার গ্লাইসেমিক কন্ট্রোল করে বডিকে অকেজো করে রাখবে। গ্লুকাগন সাথে সাথে প্যানক্রিয়াসের বিটা সেলকেও স্টিমুলেট করে আহ ইনসুলিন তৈরিতে সাহায্য করবে। আমাদের প্রশ্নটা ছিল গ্লুকাগন সম্পর্কে। পরীক্ষার জন্য এটা ইনফিনিটি স্টার, যে গ্লুকাগন সেক্রেশনের ইনহিবিটরকে, কোন কোন ফ্যাক্টরগুলো গ্লুকাগন সেক্রেশনে ইনহিবিশন হিসেবে কাজ করে। আপনারা দেখেন, গ্লুকোজ, গাবা, ফেনাইটোইন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, সেক্রেটিন, কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড, অ্যাড্রেনার্জিক স্টিমুলেটর, আলফা অ্যাড্রেনার্জিক স্টিমুলেটর। এখানে আমি একটা ওভারভিউ করি। সোমাটোস্ট্যাটিন, এটা পৃথিবীতে সমস্ত কিছু সেক্রেশন কমায় দিলেও এটা গ্লুকোজের সেক্রেশন মাঝে মাঝে বাড়ায় দিতে পারে। এটা একবার পরীক্ষায় আসছিল যে সোমাটোস্ট্যাটিন পৃথিবীর সমস্ত কিছু সেক্রেশন কমায় দিলেও গ্লুকোজের সেক্রেশন বাড়ায় দিতে পারে। বাকি গ্লুকোজ, গাবা, ফেনাইটোইন, ইনসুলিন, সেক্রেটিন, কিটোন বডি, ফ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যাড্রেনার্জিক স্টিমুলেটর, এই সব কিছুই গ্লুকাগন সেক্রেশনে ইনহিবিটর হিসেবে ভূমিকা পালন করবে। তাহলে আমরা যদি প্রশ্নটায় আসি, ক্যালোরিজেনিক ইফেক্ট অফ গ্লুকাগনিন ইজ এক্সার্টেড বাই মোস্টলি ডিউ টু ডিএমিনেশন অফ ফ্যাটি অ্যাসিড, এটা হবে উত্তর। এটাই হচ্ছে গ্লুকাগনের ক্যালোরিজেনিক ইফেক্ট। এখান থেকে আর আপনি কি পড়বেন, যে কোন কোন ইনহিবিটর ফ্যাক্টর গ্লুকাগন সিনথেসিসের ইনহিবিটর হিসেবে ভূমিকা পালন করতেছে। বিশেষ করে সোমাটোস্ট্যাটিন, এটা গ্লুকাগনকে কমায় দেয়, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এবং গ্লুকাগন 5 ধরনের ফাংশন করে: কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম। এগুলো মোটামুটি সবকিছুকে ভাঙলেও গ্লুকোজ তৈরি করে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এবং বিটা সেল অফ প্যানক্রিয়াসে যে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে বিটা সেল অফ প্যানক্রিয়াসে পরোক্ষভাবে ইনসুলিন সেক্রেশনে ভূমিকা পালন করে। আচ্ছা, এটাও আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, গাইনিকোমেশিয়া। গাইনিকোমেশিয়া, মনে করেন আপনি কিছুই জানেন না, তাহলে আপনি শুধু 2 লাইন জানবেন যে কোনো কারণে ইস্ট্রোজেনের ফাংশন বেড়ে যাচ্ছে, ইস্ট্রোজেনের ফাংশন বেড়ে যাচ্ছে, অথবা কোনো কারণে অ্যান্ড্রোজেনের ফাংশন কমে যাচ্ছে, কমে যাচ্ছে। অ্যান্ড্রোজেন মানে কি? ছেলে। ছেলের ফাংশন কমে যাওয়া মানে মেয়ের মতো উম, মানে কিছু একটা তৈরি হওয়া। ইস্ট্রোজেন মানে মেয়ে, তাহলে ইস্ট্রোজেনের ফাংশন বেড়ে যাওয়া মানেও গাইনিকোমেশিয়া। জাস্ট এই 2টা লাইন আপনাদের বেসিক। আচ্ছা, আসেন। গাইনিকোমেশিয়া ইজ কজড বাই এক্সেসিভ অ্যান্ড্রোজেন হরমোন স্টিমুলেশন, এক্সেসিভ ইস্ট্রোজেন স্টিমুলেশন। তাহলে আমরা 2 লাইনেই থাকি। এক্সেসিভ অ্যান্ড্রোজেন হরমোন স্টিমুলেশন হলে সে তো ছেলেই থাকবে, এক্সেসিভ ইস্ট্রোজেন স্টিমুলেশন হলে আহ, মেয়ের দিকে যাবে। অর্থাৎ ছেলেতে যদি, কোনো মেলে যদি এক্সেসিভ ইস্ট্রোজেন স্টিমুলেশন হয়, তাহলে ওই পার্সনের গাইনিকোমেশিয়া হবে।
এজন্য আমরা দেখবো যে সিএলডি তে পেশেন্ট গুলো গাইনিকোমেশিয়া নিয়ে আসে, প্রেজেন্ট করে কেন? এই যে ইস্ট্রোজেন হরমোন গুলো লিভারে ডিস্ট্রয় হয়। সিএলডি হলে এই ইস্ট্রোজেন হরমোন গুলো লিভারে ধ্বংস হতে পারে না, ফলে তাদের আধিপত্য বেড়ে যায়। বডিতে তাদের আধিপত্য বেড়ে গেলে তাদের ইস্ট্রোজেনিক ফাংশনের কারণে ব্রেস্টের স্ট্রোমা ডেভেলপ করে, ফলে ওই পেশেন্টের কি হয়? গাইনিকোমেশিয়া হয়। আমরা যদি এই গাইনিকোমেশিয়া নিয়ে এখন পড়াশোনা করি, তাহলে আমরা এটা পড়াশোনা করব আজকে রমজান মাস ইফতারির আগে। এই প্রশ্নটায় পড়ে ইফতার করবেন। এটা কিন্তু সামনের পরীক্ষা আসতে পারে ইনশাল্লাহ, এবারও আসছিল, সামনেও আসতে পারে। কারণ এফসিপিএস এর প্রশ্নগুলো এমন হয়, স্যাররা মনে করে যে এগুলো তো কেউ জানে না, রিপিট করি। কিন্তু এখন তো আমরা ছাত্রছাত্রী, টিচার সবাই চালাক। পরীক্ষা দেওয়ার পরে আমরা এগুলো অনেক সময় দেখি যে কি কি প্রশ্ন আসছিল, জাস্ট টপিক গুলো জানার চেষ্টা করি। আসেন, ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়াই হচ্ছে, ফিজিওলজিক্যাল মোস্ট কমন কজ বলা হচ্ছে যে গাইনিকোমেশিয়ার মোস্ট কমন কজ ফিজিওলজিক্যাল। অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্ট সিনড্রোম, মানে অ্যান্ড্রোজেন ভূমিকা পালন করলে গাইনিকোমেশিয়া হতো না, অ্যান্ড্রোজেনকে ভূমিকা পালন করতে দেয়া হচ্ছে না। সিএলডি যেটা বললাম, লিভার ডিজিজ, লিভার কি করতো? ইস্ট্রোজেন বা ইস্ট্রোজেন রিলেটেড পেপটাইড বা ইস্ট্রোজেনের ধ্বংসে ভূমিকা পালন করতো। কোনো কারণে সিএলডি হলে ইস্ট্রোজেন ধ্বংস হবে না, গাইনিকোমেশিয়া হবে। অথবা লিভার ঠিক আছে, ইস্ট্রোজেন ধুমধাম বেড়ে যাচ্ছে, বডিতে ইস্ট্রোজেন ধুমধাম বেড়ে যাচ্ছে, ইস্ট্রোজেন সেক্রেটিং টিউমার, হিউম্যান ক্যারিওনিক গোনাডোট্রোপিন সেক্রেটিং টিউমার, হাইপোগোনাডিজম, লেপ্রোসি। এটা বেশি মনে করে রাখবেন। লেপ্রোসি, এই কষ্টটা, লেপ্রোসিতে যে গাইনিকোমেশিয়া হয়, এই কষ্টটা খুব বেশি ভালোভাবে মনে রাখবেন। এখানে যে ড্রাগ আছে, এই ড্রাগ গুলো গাইনিকোমেশিয়া করে। আমরা প্রথমে 4টা সি দিয়ে যে ড্রাগ গুলো একসাথে রাখার চেষ্টা করছি: সিমেটিডিন, ক্যানাবিস, সিপ্রোটেরন এসিটেট, ক্লোরপোমাজিন। সিমেটিডিন, ক্যানাবিস, সিপ্রোটেরন এসিটেট, ক্লোরপোমাজিন, ডিগক্সিন, কিটোকোনাজোল, এসপাইরোনোল্যাকটোন, ফেনোথায়াজিন। পরীক্ষায় একবার একটা প্রশ্ন আসছিল যে আপনি একটা পেশেন্টকে ডায়াবেটিক্স দিচ্ছেন, পেশেন্ট কিছুদিন পর, 1-1.5 বছর পরে আহ, আপনার কাছে গাইনিকোমেশিয়ার সাইন সিমটম নিয়ে চলে আসলো। আপনি কি মনে করতেছেন, কি কারণ? বা আপনি যে ডায়াবেটিক্সটা দিছিলেন সেটার নাম কি? স্পাইরোনোল্যাকটোন, ঠিক আছে। আচ্ছা, কিছু খুচরা কথাবার্তা গাইনিকোমেশিয়া সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় এই কয়েকটা লাইন এসবিএমসিকিউতে ছিল যে গাইনিকোমেশিয়া ইজ রিলেটেড টু, গাইনিকোমেশিয়া হয়ে গেলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বার উন্মুক্ত হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সার খুব বেশি হওয়া পছন্দ করে গাইনিকোমেশিয়া পেশেন্টের। এবং ব্রোঙ্কিয়াল ক্যান্সারের সাথে গাইনিকোমেশিয়া রিলেটেড। এটাও একটা পরীক্ষা আসছিল যে হুইচ ক্যান্সার ইজ রিলেটেড টু গাইনিকোমেশিয়া, ব্রোঙ্কিয়াল ক্যান্সার। আমি কিছুক্ষণ আগে বলছি যে লেপ্রোসি যে গাইনিকোমেশিয়ার সাথে রিলেটেড, এই ব্যাপারটা আপনাদের জানতে হবে। টেরাটোমা অফ টেস্টিস, পেশেন্টের যদি কোনো মানুষের কোনো মানে মেলের যদি টেস্টিসে টেরাটোমা হয়, তাহলে তাদের গাইনিকোমেশিয়া হতে পারে। তাহলে গাইনিকোমেশিয়া সম্পর্কে আমরা কজগুলো জানলাম, কোন কোন ড্রাগ গাইনিকোমেশিয়া রিলেটেড সেটা জানলাম, গাইনিকোমেশিয়ার বেসিক যে মেকানিজম সেটা জানলাম, যে ইস্ট্রোজেন এক্সেস হবে, অথবা ইস্ট্রোজেন ধ্বংস হবে না, অথবা অ্যান্ড্রোজেন কমে যাবে, অথবা অ্যান্ড্রোজেন ফাংশন করতে পারবে না। 4টা কথা দেখেন: ইস্ট্রোজেন বেশি, অথবা ইস্ট্রোজেন ধ্বংস হচ্ছে না, অথবা অ্যান্ড্রোজেন কম, অথবা অ্যান্ড্রোজেন কোনো কারণে কাজে বাধা পাচ্ছে। এই 4টে মেকানিজমের যে কোনো একটা বডিতে আসলেই গাইনিকোমেশিয়া হবে। Which of the following substance is released from neurons in the gastrointestinal tract and produce smooth muscle relaxation? এই রিসেন্ট পরীক্ষা যেটা জানুয়ারিতে হইলো, এই এই প্রশ্নটা আসছিল যে আমাদের
এসবিএ পাল থেকে। আপনাদের জাস্ট প্রমাণ করানোর জন্য প্রশ্নটা রাখছি যে দেখেন টাটকা কমন, মানে কোনো আনকমন না, জাস্ট এই মনে হয় এই প্রশ্নটাই কপি করে দেয়া হয়েছে বা ওই প্রশ্নটাই কপি করে আমরা এসবিএ পার্লে রাখছিলাম। জাস্ট এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টের কোন হরমোন রিল্যাক্সেশনে ভূমিকা রাখে? উত্তর হবে ভিআইপি। সুতরাং সামনের যে জুলাইয়ে এই প্রশ্নটা আসবে না। জুলাইয়ে কোনটা আসার সম্ভাবনা আছে আমি একটু আপনাদের বলে দেই। রমজান মাস, আচ্ছা দেখেন, ইনফিনিটি ইনফিনিটি স্টার, এটা জুলাইয়ের এফসিপিএস পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা। কোন সেল থেকে কোন হরমোন আসে দেখেন, গ্যাস্ট্রিন আসে জি সেল থেকে, সোমাটোস্ট্যাটিন আসে ডি সেল থেকে, সিসিকে আসে আই সেলে অ্যান্ড ক্লোনিক নার্ভ এন্ডিং, আই সেল অ্যান্ড ক্লোনিক নার্ভ এন্ডিং, সেক্রেটিন আসতেছে এস সেল থেকে, মোটিলিন আসতেছে এমও সেল থেকে, জিআইপি আসতেছে কে সেল থেকে, ভিআইপি আসতেছে নার্ভ এন্ডিং থেকে, ভিআইপি আসতেছে নার্ভ এন্ডিং থেকে, ঘ্রেলিন আসতেছে প্যারাইটাল সেল থেকে, পেপটাইড ওয়াই ওয়াই আসতেছে আইডিয়াম এবং কোলন থেকে, এমিলিন আসতেছে বিটা সেল থেকে। আচ্ছা, এখানে নার্ভ এন্ডিং থেকে দুইটা হরমোন আসে, এটাও পরীক্ষার জন্য আলাদাভাবে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিসিকে, একটা হচ্ছে ভিআইপি। এই সিসিকে এবং ভিআইপি এই দুইটা নার্ভ এন্ডিং থেকে আসে। একটা এমসিকিউ এ আসছিল যে কোন হরমোন থ্রু আউট জিআইটি, থ্রু আউট জিআইটি সেক্রেশন হয়, মানে কোনো মানে নির্দিষ্ট যে স্টোমাক বা স্মল ইন্টেস্টাইন বা মানে লার্জ ইন্টেস্টাইন না, থ্রু আউট জিআইটি কোন হরমোন সেক্রেশন হয়? উত্তর হবে সোমাটোস্ট্যাটিন, উত্তর হবে ভিআইপি। এই দুইটা হরমোন যে নার্ভ এন্ডিং গুলো আছে বা ডি সেল আছে থ্রু আউট জিআইটি, এই দুইটা হরমোন আসতে পারে। তাহলে থ্রু আউট জিআইটি এই কথাটা মনে রাখবেন। আর একটা কথা হচ্ছে নার্ভ এন্ডিং, এটাও মনে রাখবেন। আমরা বললাম নার্ভ এন্ডিং থেকে সিসিকে, নার্ভ এন্ডিং থেকে ভিআইপি, এই দুটো আসতেছে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ইনফরমেশন। বাইল, বাইল রিলেটেড কোন কথাটা সত্য? এটা যেহেতু আমাদের রিসেন্ট পরীক্ষায় বাইল সম্পর্কে প্রশ্ন আসেনি, সামনের পরীক্ষায় বাইল সম্পর্কে প্রশ্ন আসবে, এজন্য আমরা এই প্রশ্নটা রাখছি। দেখেন, বিকামস মোর অ্যালকালাইন ডিউরিং স্টোরেজ ইন দ্য গল ব্লাডার, জাস্ট শুনে রাখলেন, শুনি। কন্টেইনস এনজাইম রিকোয়ার্ড ফর দ্য ডাইজেশন অফ ফ্যাট, আচ্ছা ভালো কথা। কন্টেইনস আনকনজুগেটেড বিলিরুবিন, খুবই সত্য কথা। পিগমেন্টস কন্টেইন আয়রন, আচ্ছা ঠিক আছে। সল্টস মেক কোলেস্টেরল মোর ওয়াটার সলিউবল, বাইলে যে সল্ট থাকে সেই সল্টটা কি করে মোর ওয়াটার সলিউবল হিসেবে ভূমিকা পালন করে, তাহলে এইটা সত্য। বাকিগুলো যেগুলো মুনাফিকি করলো আমাদের সাথে, বাইল কন্টেইন আয়রন, বাইলে আয়রনটা আগেই চলে যাচ্ছে, হিমোগ্লোবিন বিলিরুবিন যে তৈরি হচ্ছে সেভাবেই আয়রন চলে যাচ্ছে, সুতরাং বাইলে আয়রন থাকবে না। কন্টেইন আনকনজুগেটেড বিলিরুবিন, কনজুগেশন আনকনজুগেশনের ব্যাপার স্যাপার গুলো সব লিভারেই হয়ে যাচ্ছে, লিভার থেকে যেহেতু বাইল সেক্রেশন হয়ে গল ব্লাডারে আসতেছে, সুতরাং এখানে যে বিলিরুবিন থাকবে সেই বিলিরুবিনটা হবে কনজুগেটেড বিলিরুবিন, সেই বিলিরুবিনটা হবে কনজুগেটেড বিলিরুবিন। কন্টেইনস এনজাইম রিকোয়ার্ড ফর দা ডাইজেশন অফ ফ্যাট, হ্যাঁ ফ্যাট ডাইজেশনের জন্য এনজাইম দরকার, কিন্তু বাইলে কোনো এনজাইম থাকবে না। ফ্যাট ডাইজেশনে এনজাইম দরকার থাকলেও বাইলে এনজাইম থাকবে না, সুতরাং এটা খুব বড় মিথ্যা কথা। বিকামস মোর অ্যালকালাইন ডিউরিং স্টোরেজ ইন দ্য গল ব্লাডার, গল ব্লাডারের বাইল যতক্ষণ থাকবে, গল ব্লাডারের বাইল যত বেশি থাকবে, সেটা অ্যাসিডিক ফর্ম এ রূপান্তরিত হবে, কনভার্ট হবে। সুতরাং বাইল সম্পর্কে আমরা এই 5টা লাইনের সত্য মিথ্যা যাচাই করলাম। আচ্ছা, আপনারা কি কেউ প্রেজেন্ট আছেন লাইভে? শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, জি ভাইয়া, শোনা যাচ্ছে। যাক মাশাল্লাহ, একজনের কথা শুনলাম। তাহলে দেখেন, হুম, যেটা আমরা বলছি এই প্রশ্নটা রড্ডি থেকে নেওয়া হয়েছে, যে বিকামস মোর অ্যাসিডিক হুইচ ইমপ্রুভস দ্য সলিবিলিটি অফ দ্য বাইল সলিড,
বাইল কন্টেইন নো ডাইজেস্টিভ এনজাইম, এটা একটা পরীক্ষা আসছিল, সুতরাং মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। বিলিরুবিন ইজ কনজুগেটেড বাই দ্য হেপাটোসাইট বিফোর এক্সক্রিশন, মানে এগুলো অনেক প্রিভিয়াস কথা, কনজুগেশন আনকনজুগেশন এগুলো অনেক আগে ঘটবে হেপাটোসাইট লেভেলে। আর বাইল তো আসতেছে গল ব্লাডারের সিবিডিতে। আয়রন ইজ রিমুভ ফ্রম হিম ইন দ্য ফরমেশন অফ বিলিরুবিন, বিলিরুবিনের ফরমেশনের মাধ্যমেই আয়রনটা রিমুভ হয়ে যাবে। Bile salts make cholesterol more water soluble by forming cholesterol micelle। আমরা এখন আর কি কি বাইল নিয়ে ইম্পর্টেন্ট ভাবে গুরুত্ব দিয়ে পড়ব। আমরা জাস্ট শুরু করি যে বাইলে দুইটা পিগমেন্ট থাকবে, আর কোনো পিগমেন্ট থাকবে না। দেখেন বিলিরুবিন, বিলিভার্ডিন, শেষ। বাইলের 4টা সল থাকবে। এই সলগুলোর নাম একটা পরীক্ষা আসছিল এবং ভবিষ্যতেও আসতে পারে। দেখেন সোডিয়াম এবং পটাশিয়াম টোরোকুলেট, সোডিয়াম এবং পটাশিয়াম গ্লাইকোকুলেট, সোডিয়াম টোরোকুলেট, পটাশিয়াম টোরোকুলেট, সোডিয়াম গ্লাইকোকুলেট, পটাশিয়াম টোরোকুলেট। এই 4টা বাইল সল বাইলে থাকবে। বাইলে দুই ধরনের অ্যাসিড থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। রিসেন্ট একটা পরীক্ষায় সেকেন্ডারি বাইল অ্যাসিড কি কি এইটা আসছিল, তাহলে সেকেন্ডারি হচ্ছে ডিঅক্সিকোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড, প্রাইমারি হচ্ছে কোলিক অ্যাসিড, সেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। তাহলে আমরা বাইলের পিগমেন্ট জানলাম, আমরা বাইলের সল্ট জানলাম, আমরা বাইলের অ্যাসিড জানলাম যে প্রাইমারি হচ্ছে কোলিক, সেনোডিঅক্সিকোলিক, সেকেন্ডারি হচ্ছে ডিঅক্সিকোলিক, লিথোকোলিক। কোলেস্টেরল ডেরিভেটিভস প্রোডাক্ট কি কি আমাদের বডিতে বা আমরা সচরাচর ডিল করি, কোলেস্টেরল ডায়াবেটিস প্রোডাক্টস, এটাও আপনাদের জন্য ইনফিনিটি স্টার। এখানে দেখেন বাইল অ্যাসিড, বাইল সল্ট, স্টেরয়েড হরমোন, ভিটামিন ডি। বাইল অ্যাসিড, বাইল সল্ট, স্টেরয়েড হরমোন, ভিটামিন ডি, এগুলোতে কোলেস্টেরল থাকবে। আচ্ছা, বাইল সম্পর্কে এখানে আমরা 4টা লাইন আপনাদের দিয়েছি, যেটা আমরা আলোচনা করছি যে এটা অ্যালকালাইন ম্যাক্সিমাম থাকে এবং গল ব্লাডারে আসলে সেটা অ্যাসিডিক হয়ে যায় সিনথেসিস বাই হেপাটোসাইট। তাহলে বাইল কখনো গল ব্লাডারে তৈরি হয় না। এটাও একটা প্রশ্ন পরীক্ষার যে বাইল সিনথেসিস ফ্রম গল ব্লাডার না, বাইল স্টোরড ইন গল ব্লাডার, এটা আপনারা সবাই জানেন। স্টোরড ইন গল ব্লাডার, সেক্রেটেড ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এটা আমাদের জিআইটি তে আসতেছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মাধ্যমে। আচ্ছা, হ্যাজ নো এনজাইম, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, বিভিন্ন সময় পরীক্ষায় ভাবে দেয় বাইল হ্যাজ প্রোটিন ডিগ্রেডিং এনজাইম বাট নো ফ্যাট ডিগ্রেডিং এনজাইম। এভাবে যাই আসুক, বাইল হ্যাজ নো এনজাইম, হেল্পস ইন অ্যাবজর্পশন অফ এডিকে, ইনফিনিটি স্টার। এই লাইনটা যে আমাদের যে বডিতে 4টা ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এ ডি ই কে, এদের অ্যাবজর্পশনে, এদের মাইসোলি ফরমেশনে বাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডিই কে, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশনে বাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুইচ ভিটামিন ইজ মোস্টলি স্টোরড ইন লিভার, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এসবিএ পারলে, এবং এসসিবিএস পরীক্ষায় এটা আসছিল এবং ভবিষ্যতে আসবে। এটা আসবে না, আমরা কোন প্রশ্নটা আপনাদের জন্য লাগবে সেটা আমরা বলবো। তাহলে আমরা এটা যেহেতু লিভারের প্রশ্ন, লিভার নিয়ে আমরা এটা ডেভিডসনের এই ছবিটা থেকে একটু বলি, জাস্ট সবাই সবকিছুই জানেন, জাস্ট আমি একটু ধরাই দিব। দেখেন প্রোটিন সিনথেসিস, অ্যালবুমিন কোয়াগুলেশন ফ্যাক্টর কমপ্লিমেন্ট। দেখেন প্রোটিন সিনথেসিস, অ্যালবুমিন কোয়াগুলেশন ফ্যাক্টর, কমপ্লিমেন্ট, হ্যাপ্টোগ্লোবিন, সেলুলোপ্লাজমিন, ট্রান্সফেরিন, প্রোটিয়েজ ইনহিবিটর, এগুলো সিনথেটিক ফাংশন, এগুলো হচ্ছে লিভারের সিনথেটিক ফাংশন। আচ্ছা, এর স্টোরেজ ফাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্টোরেজ ফাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়রন, কপার, ভিটামিন এ, ডি, বি12, আয়রন, কপার, ভিটামিন বি2, এ, ডি, বি12। আচ্ছা, এরপরে হচ্ছে এর এক্সক্রিশন ফাংশন দেখবেন, একটা হচ্ছে বাইল সল, বিলিরুবিন, ড্রাগ, ফসফোলিপিড, কোলেস্টেরল। বাইল সল, বিলিরুবিন, ড্রাগ, ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলো হচ্ছে এর এক্সক্রিশন ফাংশন। এই 3টার মধ্যেই পরীক্ষায় আসে, কখনো সিনথেটিক ফাংশন আসে, কখনো স্টোরেজ ফাংশন আসে, কখনো এক্সক্রিশন ফাংশন আসে। তো আপনারা এই 3টা ফাংশন খুব ভালোভাবে পড়বেন, যে এর স্টোর ফাংশন হচ্ছে ভিটামিন এ, ডি, বি12, ভিটামিন এ, ডি, বি12। এই রিলেটেড আমরা বিস্তারিত কথাবার্তা বলবো কিছুক্ষণ পরে। আচ্ছা,
প্লাজমা প্রোটিন মেইনলি রেসপন্সিবল ফর মেইনটেইনিং অফ কলয়েডাল অসমোটিক প্রেসার। খুবই একটা সহজ প্রশ্ন, খুবই পরীক্ষায় আসে। রিসেন্ট বারবার এই কলয়েডাল অসমোটিক প্রেসারকে মেইনটেইন করতেছে। একটা পরীক্ষায় এই প্রশ্নটাতে সোডিয়াম সহ দিয়ে রাখছিল। তো সোডিয়ামও কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে, কিন্তু অ্যালবুমিনের মতো কলয়েডাল অসমোটিক প্রেসার সোডিয়াম এত বেশি মেইনটেইন করতে পারবে না। তাহলে আমরা এখান থেকে শর্টকাটে কি জানবো? আমরা জানবো এই জিনিসটা যে অ্যালবুমিনের কাজ হচ্ছে প্রোটিন রিজার্ভার। এটাও পরীক্ষা আসছিল যে এটা প্রোটিন রিজার্ভার হিসেবে ভূমিকা পালন করে, এটা কেরিয়ার হিসেবে ভূমিকা পালন করে লিপিড, হরমোন, ড্রাগ, তিনটা জিনিসের। লিপিড, হরমোন, ড্রাগ, এটা অসমোটিক প্রেসার রেগুলেশন করে 70 থেকে 80%। এটা প্রোটিন রিজার্ভার হিসেবে ভূমিকা পালন করে, এটা লিপিড, হরমোন, ড্রাগের কেরিয়ার হিসেবে ভূমিকা পালন করে। গ্লোবিউলিন আপনাদের জন্য ইনফিনিটি স্টার। সামনের পরীক্ষায় গ্লোবিউলিনের ফাংশন আসতে পারে, বিশেষ করে বিটা গ্লোবিউলিন ট্রান্সপোর্ট আয়রন অ্যাজ ট্রান্সফেরিন। এটা আপনাদের জানতে হয় যে বিটা গ্লোবিউলিন আয়রনকে ট্রান্সফেরিন হিসেবে ট্রান্সপোর্ট করে। গামা গ্লোবিউলিন অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি। এটা আমরা ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসছি যে গামা গ্লোবিউলিন অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি। আলফা টু গ্লোবিউলিন ট্রান্সপোর্ট কপার অ্যাজ সেলুলোপ্লাজমিন। দেখেন, कॉपर के सेलुलोप्लाज्मिन, आयरन के ट्रांसफेरिन, कॉपर के सेलुलोप्लाज्मिन, आयरन के ट्रांसफेरिन, কপার কে আলফা টু, আয়রন কে বিটা। খুব ভালোভাবে মুখস্থ রাখবেন, খুব ভালোভাবে এটা জানতে হবে, ভুলে যাওয়া যাবে না যে গ্লোবুলিন আলফা টু এর মাধ্যমে কপার কে সেলুলোপ্লাজমিন হিসেবে ট্রান্সপোর্ট করে, বিটা টু কে আয়রন কে ট্রান্সফেরিনের মাধ্যমে ট্রান্সপোর্ট করে, আর গামা গ্লোবুলিন অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি। ফিব্রিনোজেনের ফাংশনটাও খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি এই প্রশ্নটা স্যারদের অনেক নজরে আসছে যে এটা ইএসআর মানে ইনক্রিজ করে। একমাত্র অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন প্রথমবিনের মধ্যে ফিব্রিনোজেন এটা একিউট ফেজ প্রোটিন হিসেবে কাজ করার কারণে এটা ইএসআর কে রেজিস্ট করে। একিউট ফেজ প্রোটিন হিসেবে কাজ করার কারণে এটা ইএসআর কে রেজিস্ট করে। আর প্রথমবিন তো ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, এটা আমরা সবাই জানি। প্রথমবিন ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। এই স্লাইড থেকে আপনারা শুধু আহ, একটা লাইন যদি আমি বলতে চাই যে আলফা টু গ্লোবুলিন ট্রান্সপোর্ট কপার অ্যাজ সেলুলোপ্লাজমিন, সামনে বিসিএস যদি হয় এই লাইনটা খুব ইম্পর্টেন্ট হিসেবে থাকবে, মানে এই স্লাইডটা। বিটা গ্লোবুলিন ট্রান্সপোর্ট আয়রন অ্যাজ ট্রান্সফেরিন। আচ্ছা, মেইন প্রিকারসার ফর ইরাইথ্রোপয়েসিস। ইরাইথ্রোপয়েসিসের জন্য অনেকগুলো মানে অনেকগুলো ফ্যাক্টর ভূমিকা পালন করলেও মেইন প্রিকারসার হিসেবে কে ভূমিকা পালন করে, কোন নামে নাম, ইরাইথ্রোপয়েসিস কে যে বেশি স্টিমুলেট করবে সেটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন আছে, বাদ বাকিগুলো নাই, তারপরেও ইরাইথ্রোপয়েসিস হবে। ইরাইথ্রোপয়েটিন নাই, বাদ বাকিগুলো সবাই ডাবল ডোজ ট্রিপল ডোজে আছে, তাও ইরাইথ্রোপয়েসিস হওয়ার সম্ভাবনা থাকবে না। পরীক্ষায় আপনাদের জন্য যে জিনিসটা এখানে লাগে সেটা হচ্ছে যে ইরিথ্রোপয়েসিসের নিউট্রিশনাল কিছু ফ্যাক্টর আছে, ইনফিনিটি স্টার। আপনারা খুব স্মার্টলি জানবেন ভিটামিন লাগে 4টা, 2, 6, 9, 12, অর্থাৎ রিবোফ্লাক্সিন, পাইরিডক্সিন, অর্থাৎ ফলিক অ্যাসিড, এবং ভিটামিন বি 12, 2, 6, 9, 12। মেটাল লাগে 3টা, এর বাইরে কোনো মেটাল আসলেই আপনি ট্রু দেবেন না। যদি বলা হয় সোডিয়াম ইজ রিলেটেড উইথ ইরিথ্রোপয়েসিস, ফলস। পটাশিয়াম ইজ রিলেটেড উইথ ইরিথ্রোপয়েসিস, ফলস। অর্থাৎ শুধু কপার, কোবাল্ট এবং আয়রন, শুধু কপার, কোবাল্ট এবং আয়রন। অ্যামাইনো অ্যাসিড লাগবে এবং বাইল সল্ট লাগবে। নিউট্রিশনাল ফ্যাক্টরের মধ্যে এই 4টার বাইরে আর লাগবে না। এখানে যদি ইরাইথ্রোপয়েটিন আসে সেটা সেখানে দেখবেন, এখানে ইরাইথ্রোপয়েটিন নাই, তাহলে নিউট্রিশনাল ফ্যাক্টর হিসেবে ইরাইথ্রোপয়েটিন আসবে না। এখানে আমাদের দেখবেন থাইরয়েড গ্ল্যান্ড, হরমোন, টিএসএইচ, এগুলো নিউট্রিশনাল ফ্যাক্টরের মধ্যে আসবে না। নিউট্রিশনাল ফ্যাক্টরের মধ্যে বাইলসন্ড আসবে, অ্যামাইনো অ্যাসিড আসবে, মেটাল আসবে, কপার, কোবাল্ট, আয়রন, ভিটামিন আসবে 2, 6, 9, 12। মেসিউরেশন ফ্যাক্টর ইনফিনিটি স্টার। মেসিউরেশন ফ্যাক্টর, 2টা মেসিউরেশন ফ্যাক্টর লাগে, একটা হচ্ছে বি 12 আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। আমাদের জন্য এসবিএ আসলে আমরা বি 12 দাগানোর চেষ্টা করব, অবশ্যই বি 12ই ম্যাক্সিমাম মানে মেসিউরেশন ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে। হরমোন, ইরাইথ্রোপয়েটিন, থাইরয়েড, টিএসএইচ, এসিটিএইচ। কোন কোন হরমোন ভূমিকা পালন করে? ইরাইথ্রোপয়েটিন, থাইরয়েড, টিএসএইচ, এসিটিএইচ। পরীক্ষা এত সহজভাবে আসবে না যে
হুইচ হরমোন ইজ রিলেটেড উইথ ইরিথ্রোপয়েটিন, বলবে যে থাইরোটক্সিকোসিস রিলেটেড উইথ এনিমিয়া, থাইরোটক্সিকোসিস রিলেটেড উইথ এনিমিয়া। এখন বলেন তো থাইরোটক্সিকোসিসে এনিমিয়া হয় কিনা, কিভাবে উত্তর করবেন? আমরা দেখলাম যে থাইরয়েড হরমোন কি এনিমিয়া মানে আরবিসি তৈরিতে হেল্প করে, তাহলে থাইরোটক্সিকোসিসে তো আরো বেশি থাইরয়েড হরমোন সেক্রেশন হবে, সেক্ষেত্রে তো এনিমিয়া হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অনুরূপভাবে হাইপোথাইরয়েডিজম ইজ রিলেটেড উইথ এনিমিয়া, ট্রু, কারণ থাইরয়েড হরমোন এনিমিয়া মানে আরবিসি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড হরমোন নাই, হাইপোথাইরয়েড, তাহলে অ্যানিমিয়া হবে। এই অ্যানিমিয়াটার নাম কি? এইটা একটা পরীক্ষা আসছিল যে হাইপোথাইরয়েডে যে অ্যানিমিয়া হয় সেই অ্যানিমিয়াটার নাম কি বলেন তো একজন? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এরপরে একটা প্রশ্ন আসছিল যে ফিওক্রোমোসাইটোমা ইজ রিলেটেড উইথ অ্যানিমিয়া, ট্রু না? ফিওক্রোমোসাইটোমা আসতেছে অ্যাড্রেনাল মেডুলাতে, আমাদের লাগবে অ্যাড্রেনাল কর্টেক্সে, অর্থাৎ এসিটিএস কাজ করতেছে কোথায়? অ্যাড্রেনাল কর্টেক্সে। সুতরাং ফিওক্রোমোসাইটোমা অ্যানিমিয়া রিলেটেড না, অ্যানিমিয়া রিলেটেড হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স অর এসিটিএস। এভাবেই প্রশ্নে আমাদের বিভিন্ন স্টেম আমরা পাবো। হোয়ার ইজ দ্য মেজরিটি অফ আয়রন ফাউন্ড ইন দ্য বডি? এটা একটা পরীক্ষা আসছিল এসবিএ পারলে এই প্রশ্নটা দেয়া আছে, এবং খুবই এতিম ভাবে প্রশ্নটা কেন জানি দেয়া আছে, আমরা এজন্য এটাকে নিয়ে আসছি যে মেজরিটি ফাউন্ড অফ আয়রন বডিতে কোথায় আমরা বেশি আয়রন পাবো? আমরা বোনসে না, আমরা ফেরিটিন বা হেমোসিডারিন কোনো কিছুতে না, আমরা হিমোগ্লোবিনে বেশি আয়রন পাবো, হিমোগ্লোবিনেই বেশি আয়রন পাবো। আচ্ছা, এই আয়রন থেকে আপনাদের পরীক্ষায় সামনে একটা প্রশ্ন আসতে পারে, সে আয়রন থেকে প্রশ্নটা কিভাবে আসবে? আপনারা এটা সবাই জানেন যে আয়রন আয়রন অ্যাবজর্পশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে কে? আমরা জানি আয়রন অ্যাবজর্পশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মাধ্যমে কিছু ইনক্রিজ মানে অ্যাবজর্পশন বাড়ে দেয়, আর কিছু আছে ডিক্রিজ, কিছু অ্যাবজর্পশন কমায় দেয়। আমরা ডিক্রিজ গুলো পড়বো না, আমরা ইনক্রিজ গুলো পড়বো। ইনক্রিজের মধ্যে আমরা দেখবো যে ফেরাস আয়রন, ইনক্রিজের মধ্যে ফেরাস আয়রন, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, ফেরাস আয়রন, ফ্রুক্টোজ। এরপর হচ্ছে ইনইফেক্টিভ ইনইফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস যদি হয়, ইনইফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস যদি হয়। এরপর হচ্ছে হেমোকোমাটোসিস, হাইপোক্সিয়া, এইচসিএল, এই ঘটনাতে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়। এরপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলোতে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়। এরপর হচ্ছে প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়। তাহলে আমরা যদি এটা জাস্ট একটু জানার জন্য এটা নিউমোনিক দেখি দেখি ফিয়া প্রেগনেন্সি, এভাবেও মনে রাখা যায় যে একটা মেয়ে ফিয়া, সে প্রেগনেন্সি হয়েছে, তার আয়রন বেশি লাগবে। সেক্ষেত্রে ফেরাস আয়রন, ফ্রুক্টোজ, ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস, তারপর হচ্ছে হেমোক্রোমাটোসিস, হাইপোক্সিয়া, এইচসিএল, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এই ঘটনাগুলোর জন্য আয়রন অ্যাবজর্পশন বেশি হতে পারে। এর বাদ বাকি যেগুলো আসবে সেগুলো আমরা পজ দিব, যেমন টি, টি আয়রন অ্যাবজর্পশন কমায় দিবে। আচ্ছা, এরপর হেমাটোলজির দুই তিনটা প্রশ্ন আছে আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন, হুইচ ক্লোটিং ফ্যাক্টর সিভিয়ারলি ডিক্রিজ ইন ডিআইসি? আচ্ছা, বডিতে ধরেন আপনাদের অনেকের বাড়ি গ্রামে, আমারও বাড়ি গ্রামে, গ্রামে দেখবেন যে কারো বাড়িতে যদি আগুন লাগে, আগুন লাগলে ওই আগুন লাগার জায়গায় থানার সমস্ত পুলিশ, বিডিআর, ইভেন আর্মি এবং গ্রামের ভালো ভালো লোক সবাই আগুন নেভানোর জন্য যায়। এই আগুন নেভানোর জন্য গেছে ঠিক আছে, বাদ বাকি গ্রামের বাদ বাকি বাড়িগুলোতে মানুষ তেমন থাকে না। এই গ্রামের বাদ বাকি বাড়িগুলোতে তখন চোর এসে খুব আরাম মতো চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে বডিতে কোনো এক জায়গায় বড় আগুন লাগছে, ওই বড় আগুন নেভাইতে গিয়ে বাদ বাকি যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে ওইখানে বেশি চুরি হচ্ছে। ডিআইসি হচ্ছে এরকম একটা ঘটনা। বডিতে অ্যাব্রাপসিও প্লাসেন্টা হয়েছে,
বডির যতগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর, ক্লোটিং ফ্যাক্টর বা যা কিছু আছে সবগুলো প্রাণপণ চেষ্টা করবে ওই অ্যাব্রাপসিও প্লাসেন্টাকে ঠিক করা বা প্রোটোকল দেওয়ার জন্য। বডির সমস্ত প্লাটিলেট, সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর প্লাসেন্টাতে আসছে বা ওই ফোকাইতে আসছে, কিন্তু বডির যে পেরিফেরি সেগুলো ফাঁকা হয়ে গেছে, ফলে ব্লিডিং শুরু হবে। এটা হচ্ছে ডিআইসি, যে পেরিফেরিতে হবে ব্লিডিং, সেন্ট্রালে হবে কোয়াগুলেশন। পেরিফেরিতে হবে ব্লিডিং, সেন্ট্রালে হবে কোয়াগুলেশন। পেশেন্টের সিমটম হবে ব্লিডিং, আর পেশেন্টের ইনভেস্টিগেটিভ প্রোফাইলে আমরা সাইন সিমটম পাবো কোয়াগুলেশনের ফিচার। তাহলে আমরা যদি এটা একটু আলোচনা করি, তাহলে দেখেন বডির যতগুলো ক্লোটিং ফ্যাক্টর আছে সবগুলো কমে যাবে। বডির যতগুলো ক্লোটিং ফ্যাক্টর মানে সবগুলো গিয়ে কোয়াগুলেশন হবে, এজন্য এটা কোয়াগুলোপ্যাথি, সবগুলো গিয়ে কোয়াগুলেশন হচ্ছে, কমে যাবে। তাহলে ক্লোটিং ফ্যাক্টর কমে যাবে। আর সমস্ত টাইম, ব্লিডিং টাইম, ক্লোটিং টাইম, এপিটিটি, তারপর হচ্ছে পিটি, আইএনআর সবকিছু বেড়ে যাবে। শুধুমাত্র টিজিটি, থ্রম্বোপ্লাস্টিন জেনারেশন টাইম, এইটা কমে যাবে। জাস্ট এই লাইনটা আপনারা পড়বেন, সমস্ত ফ্যাক্টর কমে যাবে, শুধু ডি ডাইমার, ডি ডাইমার বেড়ে যাবে, ডি ডাইমার বেড়ে যাবে, সমস্ত টাইম বেড়ে যাবে, শুধু টিজিটি কমে যাবে। সমস্ত টাইম বেড়ে যাবে, শুধু টিজিটি কমে যাবে, সমস্ত ফ্যাক্টর কমে যাবে, শুধু ডি ডাইমার বেড়ে যাবে। এক লাইনে আমরা ডিআইসি কে শেষ করে দেবো, সমস্ত ফ্যাক্টর কমে যাবে, শুধু ডি ডাইমার বেড়ে যাবে, সমস্ত টাইম কি বেড়ে যাবে, শুধু টিজিটি কমে যাবে। আচ্ছা, এখানে আপনারা মনে রাখবেন যে সমস্ত ফ্যাক্টর কমে গেলেও 1258-10 এই ফ্যাক্টরগুলো মেইনলি কমে। 1258-10 এই ফ্যাক্টরগুলো মেইনলি কমে। এদের মধ্যেও আবার বেশি কমে 1 নম্বরটা, অর্থাৎ 1 নম্বরটা ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেন বেশি কমে। 1258-10 এই ফ্যাক্টরগুলো সব থেকে বেশি কমে। সব ফ্যাক্টরই কমে, 1258-10 বেশি কমে, এর থেকেও বেশি কমে হচ্ছে 1 নম্বরটা, অর্থাৎ 1 নম্বর দিয়ে কমানো শুরু হয়। তাহলে হুইচ ফ্যাক্টর ইজ সিভিয়ারলি ডিক্রিজড ইন ডিআইসি? ফ্যাক্টর 1। A 40-year-old male has alcoholic cirrhosis and decompensated liver failure. Which of the following clotting factor is least likely to be affected? লিভার ফেলিউর হয়ে গেছে, কোন ফ্যাক্টরটা বেশি এফেক্টেড হবে না? আপনারা এটা এভাবে জানবেন যে সমস্ত ফ্যাক্টর লিভার থেকে তৈরি হয়, সমস্ত ফ্যাক্টর লিভার থেকে তৈরি হলেও ভন উইলব্রান ফ্যাক্টর লিভার থেকে তৈরি হওয়ার চান্স খুবই কম, ফ্যাক্টর 8 লিভার থেকে তৈরি হওয়ার চান্স খুবই কম। তাহলে এই দুইটা বাদে বাদ বাকি আপনারা চুজ দিতে পারেন। সমস্ত ফ্যাক্টর লিভার থেকে তৈরি হয়, ভন উইলব্রান ফ্যাক্টর আসতেছে এন্ডোথেলিয়াম থেকে এবং প্লাটিলেট থেকে, ফ্যাক্টর 8 এটাও বিভিন্ন জায়গার এন্ডোথেলিয়াম থেকে আসে। তাহলে ফ্যাক্টর 8 এবং ভন উইলম্যান ফ্যাক্টর এগুলো লিভার থেকে তৈরি হয় না, বাদ বাকি সমস্ত কিছু ফ্যাক্টর লিভার থেকে তৈরি হয়। পরীক্ষা যদি আসে অল ক্লোটিং ফ্যাক্টর আর সিনথেসিস ফ্রম লিভার, ফলস দিবেন। যদি আসে অলমোস্ট অল ক্লোটিং ফ্যাক্টর আর সিনথেসিস ফ্রম লিভার, তাহলে আবার টুপি দিবেন। ভন উইলম্যান ফ্যাক্টর সিনথেসিস ফ্রম লিভার, এটা ফলস দেয়া লাগবে। ফ্যাক্টর 8 সিনথেসিস ফ্রম লিভার, এটাও আপনাদের ফলস দেয়া লাগবে। কিন্তু ফ্যাক্টর 8 সিনথেসিস ইন দা লিভার এন্ডোথেলিয়াম, লিভার ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াম, তাহলে টুরু দেয়া লাগবে। কথা হচ্ছে যে লিভারের হেপাটোসাইটে 8 আসে না, এটাই এখানে চাওয়া হয়েছে, যে লিভার ফেলিউর হয়েছে তার মানে লিভারের হেপাটোসাইট ধ্বংস হয়েছে। তাহলে ফ্যাক্টর 8 বাদে বাকিগুলো অলমোস্ট অল ফ্যাক্টর আর ডিক্রিসড, বাট ফ্যাক্টর 8 রিমেইন আনচেঞ্জ। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এ 12-year-old boy was seen in the orthopedic outpatient clinic with recurrent spontaneous joint hemorrhage। দেখেন, এই রিকারেন্ট স্পন্টেনিয়াস জয়েন্ট হেমোরেজ, যখন জয়েন্ট হেমোরেজ আসবে, মাসল হেমোরেজ আসবে, ইন্টারনাল অর্গান হেমোরেজ আসবে, তখন আপনাদের একটু সতর্ক হইতে হবে। কারণ এই জয়েন্ট হেমোরেজ, ইন্টারনাল ব্লিডিং, মাসল মাসল হেমোরেজ, এগুলো মাসল হেমাটোমা, এগুলো ডিপ সিটেড ব্লিডিং। আমি বুঝাতে চাচ্ছি যে ডিপ সিটেড ব্লিডিং হলে আপনাদের চিন্তা করা লাগবে যে এটা হেমোফিলিয়া, হেমোফিলিয়া।
আচ্ছা, ধরেন এটা হেমোফিলিয়া, তাহলে আপনারা এখানে এই পেশেন্টকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন? হেমোফিলিয়া হলে আমরা প্রথমে পেশেন্টের যে কোয়াগুলেশন টাইম স্ক্রিনিং করব, সেটা হচ্ছে এপিটিটি। কারণ কি, হেমোফিলিয়া হলে পেশেন্টের 1258, 10, এই যে 8, 1258, 9, 10, 11, 12, এই ফ্যাক্টরগুলো, 1258, 9, 10, 11, 12, এগুলো ইন্ট্রিনজিক পাথওয়েতে কোয়াগুলেশন ঘটায়। 1258, 9, 10, 11, 12 ইন্ট্রিনজিক পাথওয়েতে কোয়াগুলেশন ঘটায়। আর ইন্ট্রিনজিক পাথওয়েতে কোয়াগুলেশন ঘটানো ব্যাঘাত ঘটলে এপিটিটি বেড়ে যায় এবং ক্লোটিং টাইম বেড়ে যায়। আবার বলি, 1258, 9, 10, 11, 12 ইন্ট্রিনজিক পাথওয়েতে কোয়াগুলেশন ঘটায়। এদের কোনোটার ঘাটতি বা অ্যাবনর্মালিটি দেখা দিলে এপিটিটি বেড়ে যায়, ক্লোটিং টাইম বেড়ে যায়। হেমোফিলিয়াতে দুইটা ফ্যাক্টর কমে যায়, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। তাহলে দেখেন এখানে 1258, 9, 10, 11, 12 তাহলে ইন্ট্রিনজিক পাথওয়ে কোরিলেট করতেছে, তাহলে পেশেন্টের এপিটিটি বেড়ে যাবে, ক্লোটিং টাইম বেড়ে যাবে। আমরা এই পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আমরা একে হেমোফিলিয়া হিসেবে কিভাবে চিন্তা করব? প্রথমে আমরা প্রথম লাইন ফ্যাক্টর এসে করব। ফ্যাক্টর এসে, ফ্যাক্টর এসে ফর 8, ফ্যাক্টর এসে ফর 9। যদি আমরা 8 না পাই তাহলে বুঝবো যে এটা হেমোফিলিয়া এ, যদি 9 না পাই তাহলে বুঝবো যে এটা আমরা হেমোফিলিয়া বি। শেষ। তাহলে আমরা প্রথম যেটা আমরা টেস্ট করব ফ্যাক্টর আছে, এটা হচ্ছে এসবিএ, এটা পরীক্ষার প্রশ্ন। হেমোফিলিয়ার মোস্ট স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য কোন ইনভেস্টিগেশন করা হয়, অথবা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনটা আপনি কিভাবে করবেন? তাহলে আপনি ফ্যাক্টর এসে করে একটা জাস্ট আপনি একটা অ্যাজাম্পশন দাঁড় করাইলেন। এরপরে যেহেতু 8, 9, আমি কিছুক্ষণ আগে বললাম 1258, 9, 10, 11, 12, তাহলে 8, 9 দুইটাই এখানে আছে, 8, 9। তাহলে এটা যেহেতু এপিটিটি রিলেটেড, এপিটিটি যেহেতু ইন্ট্রিনজিক পাথওয়ে রিলেটেড, তাহলে আমরা দ্বিতীয় যে টেস্টটা করব সেটা হচ্ছে এপিটিটি। এপিটিটি করলে রেস্ট হবে, যার এপিটিটি রেস্ট হবে তার ক্লোটিং টাইমও রেস্ট হবে। আর এপিটিটির কারণে যেহেতু ক্লোটিং টাইম বাড়তেছে, তাহলে তার প্রথম মিন টাইম নর্মাল থাকবে। তাহলে আমাদের হেমোফিলিয়া শেষ। আমরা ফ্যাক্টর এসে করব, 8 বা 9 দেখব, 8 না হলে হেমোফিলিয়া এ, 9 না হলে হেমোফিলিয়া বি। তারপর আমরা এপিটিটি করব, এপিটিটি করে দেখব এপিটিটি বেশি। এরপর আমরা ক্লোটিং টাইম করব, দেখব ক্লোটিং টাইম বেশি। প্রথম মিন টাইম করে দেখব, দেখব যে এটা নর্মাল, কারণ এটা 1257 কে কোরিলেট করতেছে না, 1257, 10 কে কোরিলেট, মানে 7 ফ্যাক্টর রিলেটেড না। সেই কারণে প্রথম মিন টাইম আমরা নর্মাল পাবো। এরপর আমরা যখন হিস্ট্রি নিব, বলবো যে আপনাদের ব্লিডিং কোথায় কোথায় হবে, বলবে ডিপ সিটেড ব্লিডিং, জয়েন্ট ব্লিডিং, ইন্টারনাল অর্গান ব্লিডিং, মাসল ব্লিডিং। এরপরে বলবো যে এই রোগটা আর কারো আছে কিনা, ম্যাটারনাল হিস্ট্রি, সিরাজউদ্দৌলা থেকে আসছে, যে মা থেকে খালা থেকে, এগুলোর হিস্ট্রি বলবে যে মায়ের ফ্যামিলি থেকে আসছে। তাহলে হিস্ট্রি দিবে মায়ের ফ্যামিলি, ব্লিডিং এর ম্যানিফেস্টেশন দেবে ডিপ সিটেড ব্লিডিং। আমরা ফ্যাক্টর অ্যাসে করব, আমরা এপিটিটি করব, আমরা ক্লোটিং টাইম করে আমরা পজিটিভ পাবো, আমরা প্রথম মিন টাইম করে কোনো কিছু পাবো না। এবং প্লাটিলেট রিলেটেড যে টাইমগুলো, ব্লিডিং টাইম, তারপর হচ্ছে টর্নিকেট টেস্ট, এগুলো নর্মাল পাবো, কারণ হেমোফিলিয়া কি প্লাটিলেটের অসুখ না। হেমোফিলিয়া প্লাটিলেটের অসুখ না। আচ্ছা, ভন উইলবার্ন ফ্যাক্টর, ভন উইলবার্ন ডিজিজ, আমরা যদি ভন উইলবার্ন ডিজিজ নিয়ে আলোচনা করি, তাহলে দেখেন খুবই জটিল এবং ইম্পর্টেন্ট, এবং সামনের পরীক্ষায় এটা আসবে, আমি আপনাদের খুব নিশ্চয়তা দিয়ে বলতে পারি। ভন উইলবার্ন ফ্যাক্টরের কাজ দুইটা। প্রথম কাজ হচ্ছে ফ্যাক্টর 8 কে ক্যারি করা, ক্যারি করা। প্রথম কাজ ফ্যাক্টর 8 কে ক্যারি করা। দ্বিতীয় কাজ হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন করা, প্লাক ফর্মেশন। শেষ। এই কাজ দিয়ে ভন উইলবার্ন ডিজিজ শেষ। তাহলে ফ্যাক্টর 8 ক্যারি করা, প্লাটিলেট প্লাক ফর্মেশন করা। আচ্ছা, তাহলে কোনো কারণে যদি ভন উইলবার্ন ফ্যাক্টর না থাকে, তাহলে দুইটা ফাংশন হবে না, ফ্যাক্টর 8 থাকবে না
এবং প্লাটিলেট ফাংশন করতে পারবে না, পারলেও প্লাক ফর্মেশন হবে না, প্লাক ফর্মেশন হবে না। প্লাক ফর্মেশন না হলে ব্লিডিং টাইম বেড়ে যাবে, প্লাক ফর্মেশন না হলে টনিকেট টেস্ট পজিটিভ হবে, শেষ। অর্থাৎ ব্লিডিং টাইম বেড়ে গেল, টনিকেট টেস্ট পজিটিভ হলো, উল্টা হয়ে গেল। আচ্ছা, ফ্যাক্টর 8 নাই মানে 1258, 9, 10, 11, 12 এর 8 নাই, তার মানে তার ইন্ট্রিনজিক পাথওয়ে ব্যাঘাত ঘটবে। ইন্ট্রিনজিক পাথওয়ের ব্যাঘাত ঘটলে তার কি হবে? এপিটিটি বেশি হবে। এপিটিটি বেশি হলে স্বভাবতই ক্লোটিং টাইম বেশি হবে। তার যেহেতু সাতের কোনো ব্যাপার নাই, তার পিটি নর্মাল হবে। আমাদের ভন নিউম্যান ডিজিজ শেষ। ভন নিউম্যান ফ্যাক্টরের কাজ দুইটা, ফ্যাক্টর 8 ক্যারি করা, প্লাটেলেট প্লাক ফর্মেশন করা। 8 যেহেতু নাই, সুতরাং 1258, 9, 10, 11, 12, 8 নাই, এপিটিটি বেড়ে যাবে, ক্লোটিং টাইম বেড়ে যাবে। 7 হেরফের যেহেতু হচ্ছে না, মানে প্রথম মিন টাইম নর্মাল থাকবে। প্লাটলেট প্লাক ফর্মেশন করার কারণে ব্লিডিং টাইম, টর্নিকেট টাইম বেড়ে যাবে। তাহলে ভন উইলিয়াম ফ্যাক্টরে আপনারা শুধু একটু মনে রাখবেন, প্রথম বিন টাইম বাদে সব টাইম বেড়ে যাবে। প্রথম বিন টাইম বাদে সব টাইম বেড়ে যাবে। কেন বেড়ে গেল সেটাও আমরা বলছি। প্রথম বিন টাইম এপিটিটি বাড়লো, ক্লোটিং টাইম বাড়লো, ব্লিডিং টাইম বাড়লো, টনিকেট টেস্ট পজিটিভ হইলো, পেশেন্ট আসছে, আপনি ফ্যাক্টর অ্যাসে করবেন। ফ্যাক্টর অ্যাসে ফর ভন উইলম্যান ডিজিজ। তাহলে ভন উইলম্যান ফ্যাক্টর আপনি অ্যাসে করে দেখলেন নাই, তারপর হচ্ছে আপনি আপনার ফ্যাক্টর 8 কে অ্যাসে করেন, ফ্যাক্টর 8 কম পাবো অটোমেটিক ভাবে। এরপর আমরা এপিটিটি দেখবো, ক্লোটিং টাইম দেখবো ইনক্রিজ, আমরা ব্লিডিং টাইম দেখবো, আমরা টনিকেট টেস্ট মানে করে দেখব পজিটিভ, তাহলে আমাদের ভন উইলিয়ান ডিজিজ হয়ে গেল। এই পেশেন্টের আমরা সিনারিও নিব, সিনারিও নিয়ে দেখলে যে ব্লিডিংটা হবে সুপারফিশিয়াল মিউকাস পিটেকি, এই র্যাশ, এই ধরনের ব্লিডিং হবে, অর্থাৎ ডিপ সিটেড ব্লিডিং না। এবং আমরা যদি হিস্ট্রি নেই, বলবে আমার দাদা ছিল, পরদাদা ছিল, তার দাদা ছিল, তারও দাদার ছিল, মানে দাদা দাদা রিলেটেড ডিজিজ। হেমোফিলিয়া যেমন মা, নানা নানি, ম্যাটারনাল, এটা প্যাটার্নাল, অটোসোমাল ডমিনেন্ট, সুতরাং আমাদের ডিজিজ কনফার্ম হবে। তাহলে ডিজিজটা আমাদের কনফার্ম হইলো হিস্ট্রি নিয়ে, হিস্ট্রি হচ্ছে প্যাটার্নাল। ডিজিজটা কনফার্ম হইলো ব্লিডিং নিয়ে, ব্লিডিংটা হইলো সুপারফিশিয়াল। এরপর হচ্ছে ডিজিজটা কনফার্ম হলো ফাংশন নিয়ে, ফাংশন মানে ব্লিডিং টাইম, টনিকুয়েট টেস্ট পজিটিভ হইলো, প্লাক ফর্মেশন না হওয়ার কারণে। আর বাকি টাইম পজিটিভ হইলো, এক্সেপ্ট পিটি নর্মাল হইলো, যেহেতু এটা 8 কে ক্যারি করতেছে না, তাই এপিটিটি এপিটিটি বেশি হইলো এবং ক্লোটিং টাইম বেশি হইলো। আমরা এই পেশেন্টকে ট্রিটমেন্ট হিসেবে ভন নিউম্যান ফ্যাক্টর দিব, শেষ। এখানে আসছিল যে কোন ভন নিউম্যান ডিজিজে কোন ফ্যাক্টরটা মানে বিপরীত কমে, ইনডিরেক্ট ভাবে কমে যায়, ফ্যাক্টর 8, কারণ এটা ফ্যাক্টর 8 কে ক্যারি করে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং আজীবন আসবে। যেমন স্প্লিনেক্টমিতে কি কি বডি দেখা যায়? আপনি পেশেন্টের স্প্লিনেক্টমি করছেন, করে যদি আপনি পিবিএফ করেন, তাহলে কিছু অ্যাবনর্মাল বডি পাবেন। যে বডিগুলো দেখে, যে অ্যাবনর্মাল রেমনেন্ট গুলো দেখে আপনি বুঝতে পারবেন পেশেন্টের কি নাই, স্প্লিন নাই। তাহলে আপনি যদি হাওয়েল জলি বডি, হিঞ্জ বডি পান, হাওয়েল জলি বডি, হিঞ্জ বডি পান, আপনি যদি এসফেরোসাইট পান, আপনি যদি প্যাপেন হাইমার বডি পান, আপনি যদি টার্গেট সেল পান, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন যে স্প্লিন লস্ট। জাস্ট আমি এটা এজন্যই লিখলাম যে এটাকে HSPTL মানে হসপিটাল দিয়ে মনে রাখা যায়। হাওয়েল জলি বডি, হিঞ্জ বডি, এসফেরোসাইট, পেপেনহাইমার বডি, টার্গেট সেল, লস্ট অফ স্প্লিন। তাহলে আপনি 5টা বডি পাবেন পিবিএফ এ, সিদ্ধান্ত নেবেন বডিতে স্প্লিন নাই। হাওয়েল জলি, হিঞ্জ, এসফেরোসাইট, পেপেনহাইমার, টার্গেট সেল। দেখেন এখানে আমাদের উত্তর হবে হাওয়েল জলি বডি, হাওয়েল জলি বডি। হিঞ্জ বডি থাকলে উত্তর হইতো, স্পোরোসাইট থাকলে উত্তর হইতো, প্যাপেনহাইমার বডি থাকলে উত্তর হইতো। যাই হোক, হসপিটাল দিয়ে আপনারা মনে রাখবেন। আচ্ছা।
একটা সিনারিওতে আপনারা দেখতেছেন যে হিমোগ্লোবিন কমে গেছে। দেখেন হিমোগ্লোবিন নর্মালি 12-13 নর্মাল, এখানে কমে গেছে। এমসিবি 121 মানে একটু বেশি। পিআইটি মানে এটা প্লাটিলেট হইতো। এরপরে আরো যে কিছু সিনারিও আমরা দেখব। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? তাহলে 121 এমসিবি, হিমোগ্লোবিন কমে গেছে, প্লাটিলেট, ডাব্লিউবিসি, প্লাটিলেট কমে গেছে, ডাব্লিউবিসি কমে গেছে। এটা হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া। হোয়াট ইজ দ্য মোস্ট লাইক কজ? ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। আপনারা সবাই জানেন যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য যে এনিমিয়া হয় সেটার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া। মেগালোব্লাস্টিক এনিমিয়া নিয়ে আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলবো। আসলে এর বাবার নাম ছিল ম্যাক্রোসাইটিক এনিমিয়া। ম্যাক্রোসাইটিক এনিমিয়া। ম্যাক্রোসাইট দুই প্রকার, একটা মেগালোব্লাস্ট তৈরি হইতো মেগালোব্লাস্টিক, আর একটা হচ্ছে নন মেগালোব্লাস্টিক। একটা মেগালোব্লাস্টিক, একটা হচ্ছে নন মেগালোব্লাস্টিক। আচ্ছা, যেটা নন মেগালোব্লাস্টিক এর কজগুলো আমাদের মুখস্থ রাখা লাগে, যেমন হচ্ছে প্রেগনেন্সি, হাইপোথাইরয়েডিজম, তারপর হচ্ছে ড্রাগ, তারপর হচ্ছে হাইপার লিপিডেমিয়া। 4টা হাইপার লিপিডেমিয়া, প্রেগনেন্সি, হাইপোথাইরয়েডিজম, ড্রাগ, হাইপার লিপিডেমিয়া নন মেগালোব্লাস্টিকের কজ। আর যেটা মেগালোব্লাস্টিক সেটার একমাত্র কজ হচ্ছে ভিটামিন বি 12 নাই অথবা ফলিক অ্যাসিড নাই। ভিটামিন বি 12 নাই অথবা ফলিক অ্যাসিড নাই। দুটার মধ্যে পার্থক্য কি? এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বড় বড় ব্লাস্ট সেল থাকবে, আর নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বড় ব্লাস্ট সেল থাকবে না। কিন্তু দুটারই এমসিবি 121-এর বেশি হবে, এটা মাথায় রাখবেন। এমসিবি 121-এর বেশি হবে দুটা। একটা হচ্ছে নন মেগালোব্লাস্টিক যেটা 30-এর মধ্যে থাকবে, আর যেটা মেগালোব্লাস্টিক অনেক বেশি হবে। দুটাকেই বলা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, এখন আমাদের আর একটা এনিমিয়া আছে, সেটা হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া। পার্নিশিয়াস এনিমিয়া কি? আমরা জানি এই যে ভিটামিন বি 12 অ্যাবজর্পশন হয় টার্মিনাল আইলিয়ামে। একে হেল্প করে হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এই ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল আসে প্যারাইটাল সেল থেকে। কোনো কারণে যদি বডিতে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি অথবা প্যারাইটাল সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি, কথা একটা অ্যান্টিবডি কার বিরুদ্ধে হয়? প্যারাইটাল সেলের বিরুদ্ধে, না হয় ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলের বিরুদ্ধে তৈরি হয়েছে। তাহলে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল ভূমিকা পালন করতে পারবে না, প্যারাইটাল সেল ভূমিকা পালন করতে পারবে না, ফলে ভিটামিন বি 12 অ্যাবজর্পশন হবে না। এটাও এক ধরনের মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক এনিমিয়া। একে অপর নামে ডাকা হয় পার্নিশিয়াস এনিমিয়া। সুতরাং পার্নিশিয়াস এনিমিয়া হতে গেলে, এটা যেহেতু একটা অ্যান্টিবডি রিলেটেড ডিজিজ, অটো ইমিউন ডিজিজ, অবশ্যই বডিতে অটো অ্যান্টিবডি থাকবে, অবশ্যই বডিতে অটো অ্যান্টিবডি থাকবে। পার্নিশিয়াস এনিমিয়া ইজ 100% রিলেটেড উইথ অটো অ্যান্টিবডি, নট গ্যাস্ট্রেক্টমি। আমাদের অনেকেরই ভুল ধারণা গ্যাস্ট্রেক্টমি মানে হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া। না, গ্যাস্ট্রেক্টমি করছে পেশেন্টের, এখন ভিটামিন বি 12 অ্যাবজর্পশন হচ্ছে না, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল নাই এজন্য, কিন্তু এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে এজন্য না। এজন্য পরীক্ষায় একটা এফসিপিএস আসছিল যে পেশেন্টের গ্যাস্ট্রিকটমি করা হয়েছে, তার অটো অ্যান্টিবডি পজিটিভ না। এটা কোন ধরনের অ্যানিমিয়া? এটা অবশ্যই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা অবশ্যই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা অবশ্যই নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, কিন্তু পার্নিশিয়াস অ্যানিমিয়া হবে না। পার্নিশিয়াস অ্যানিমিয়া হতে গেলে অবশ্যই তার অটো অ্যান্টিবডি থাকতে হবে। পার্নিশিয়াস অ্যানিমিয়া হতে গেলে অটো অ্যান্টিবডি থাকতে হবে। যাই হোক, এই আমাদের আজকের সেশনে আমাদের ফিজিওলজি, জিআইটি, এন্ডোক্রাইন এবং ব্লাড এর মোটামুটি ভাবে 20টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আলোচনায় যদি আপনারা শুনছেন বা মনোযোগ দিয়েছিলেন, আমাদের এখন কুইজ হবে। এই কুইজেই এই আলোচনাগুলো থেকে আপনারা 10টা প্রশ্নের আনসার পাবেন, এবং কুইজে খুবই চমৎকার এবং চমকপ্রদ পুরস্কার আপনাদের জন্য আছে। আপনারা ইচ্ছা করলে পরীক্ষাটা দিতে পারেন, কুইজে অংশগ্রহণ করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি আজকের সেশনের উপর? আদৌ রমজান মাস আছেন কিনা সেটাও সন্দেহ। তো যাই হোক, আপনারা সেশনটা যদি পরবর্তীতে দেখে থাকেন তাহলে মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে আপনারা বেশ কিছু প্রশ্ন সিপিএস পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা কুইজে অংশগ্রহণ করবেন।
আপনাদের শুভকামনা, ভবিষ্যতে চলার পথ সুগম হোক। আপনাদের জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়িত হোক। রমজান আপনাদের জীবনে বারাকা নিয়ে আসুক, আপনাদের পরিবারকে সুস্থ সবল রমজানের শিক্ষা নিয়ে চলার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।